ওকে ভাই, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সালাত মেহবুব সম্পদ। আছি আপনাদের বাংলা ইন্সট্রাক্টর হিসাবে এইচএসসি ক্র্যাশ কোর্সে 10 মিনিট স্কুল আয়োজিত আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? কোথা থেকে জয়েন করছেন এটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের আগের ক্লাসটি যারা করেছেন তাদের ক্লাসগুলো কেমন লেগেছে? আজকে আমরা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আজকে কিন্তু বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ২য় পত্রের ক্লাস করব। বাংলা ২য় পত্রের ক্লাস করার ক্ষেত্রে একটা জিনিস আমরা যেটা সবসময় মাথায় রাখতে চাই সেটা হচ্ছে যে বাংলা ২য় পত্রের ক্লাসগুলো কিন্তু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেন? ২ টা কারণে। একটা হচ্ছে বাংলা ২য় পত্রের ক্লাসগুলোতে আমরা অনেক বেশি ভয় পাই। ভয় পাই কি নিয়ে? ভয় পাই অনেকগুলা বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা কিভাবে পড়বো, কোন উপায়ে পড়বো কিংবা কিভাবে পড়লে আমাদের জন্য সবগুলো বিষয় সহজ হবে, এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। সো আপনাদের বুঝতে যেন কোনো সমস্যা না হয় বা ওভারঅল যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমি আছি আপনাদের সাথে বাংলা ইন্সট্রাক্টর হিসেবে। আমরা চেষ্টা করছি যে সবাই মিলে আমরা একসাথে পড়াশোনা করার মাধ্যমে এই বাংলা সেকেন্ড পেপারের যে ভয় আমাদের মধ্যে রয়েছে, সেটা দূর করতে সক্ষম হব। আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম আমাদের বেশ, বেশ ভালো রেসপন্স ছিল। আপনারা সবাই আমাদের সাথে ক্লাস করেছিলেন। অসংখ্য কমেন্টস ছিল, অসংখ্য কোয়ারিজ ছিল যেগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। এবং আজকের ক্লাসেও আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট সেটা হচ্ছে আপনাদের সকল সমস্যা সমাধান করা এবং বাংলা ২য় পত্রে আজকে যারা আমার সাথে এই ক্লাসটিতে যুক্ত হয়েছেন বাক্য নিয়ে, আশা করি এই ক্লাসটি করার পরে আপনাদের আর কোন ধরনের সমস্যা বাংলাতে বা বাক্যতে থাকবে না। এবং আমরা মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করব। মূল যে টপিক গুলো রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করব। যাতে করে আমাদের এই বাক্য নিয়ে আর কোন ধরনের কোন সমস্যা না থাকে। সো কে কোথা থেকে জয়েন করেছেন আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দিন। এবং আরেকটি বিষয় বলে রাখি, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আজকের ক্লাসটি একটু আমরা ৫ মিনিট দেরি করে কেন শুরু করেছি। রিজনটা হচ্ছে আপনারা একটার পর একটা টানা ক্লাস করে যাচ্ছেন। এই একটু ব্রেক আমরা যেন পাই। যেমন একটা ক্লাস একটু আগেই শেষ হয়েছে ৯:২৫ ২৬ এর দিকে। সো ব্রেকটা একটু আপনাদেরকে আমার ইচ্ছা ছিল যে ১০ মিনিট আপনারা একটু রেস্ট নিয়ে নেন, একটু পানি-টানি খেয়ে নেন, একটু খাওয়া-দাওয়া করে নেন। তারপরে আমরা আবার বসি। সো আমাদের টার্গেটে আশা করি আমরা মোটামুটি সবাই ইতিমধ্যে জয়েন করে ফেলেছে। সো আমরা হচ্ছে ক্লাসগুলো একটু শুরু করে দিই। আমাদের আজকের টপিক হচ্ছে বাক্য। বাক্যর ক্ষেত্রে আমি যখন বাংলা ২য় পত্র পড়াই, তখন আমি একটা কথা সবাইকে বলি। সেটা হচ্ছে মুখস্থ করার চেষ্টা তোমরা একদমই না করে বোঝার চেষ্টা করো। কারণ ২ টা। একটা হচ্ছে এইচএসসি সিলেবাসের জন্য কিন্তু আমাদের বেশিরভাগই প্র্যাকটিস জিনিস আসে। প্র্যাকটিস বলতে আমি কি বোঝাচ্ছি? প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি তোমাকে কিন্তু সেগুলার প্রয়োগ করতে হবে। তোমাকে বাক্যের সংজ্ঞা লিখতে দিতে আসবে না। তোমাকে বাক্যের বৈশিষ্ট্য লিখতে দিতে আসবে না। কিন্তু আসবে কোনটা? আসবে হচ্ছে বাক্যের কোন বৈশিষ্ট্যের কারণে একটা বাক্য সার্থক হচ্ছে না কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো হচ্ছে প্রয়োগমূলক ধরা হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই জায়গাটাতে বা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে ইম্পোর্টেন্ট। তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব এই সমস্যাগুলো বা আমাদের যত ধরনের সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য এবং সবাই মিলে আমরা ক্লাসগুলো করব। সো আমাদের সাথে ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্টস যুক্ত হয়েছে। তোমাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফারহা আছো, আমাদের সাথে নাদিয়া আছো লক্ষ্মীপুর থেকে, রিমন আছো, অজুদা আছো, তালহা আছো, সাদিয়া আছো, জান্নাতুল ফেরদৌস চলে এসেছো এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু একা, একা শিখব না। আমরা বন্ধুদেরকে নিয়ে একসাথে শেখার চেষ্টা করব। সো সবাইকে একটু কষ্ট করে তোমরা মেনশন করে দাও। যেন তোমাদের যে বন্ধুরা আছে তারা ক্লাসটার একটু নোটিফিকেশন পেয়ে যায় এবং সবাই চলে আসে আমরা একসাথে মিলেমিশে ক্লাসটা করে ফেলতে পারি। সো যেটা পড়ছিলাম আমরা বাক্য নিয়ে আজকে পড়া শুরু করব। আমাদের বন্ধুরা আসতে, আসতে চলো বাক্য কাকে বলে? বাক্য বলতে আমরা কি বুঝি? এটা কেন জানবো? দেন আবার বলি। এটা জানার প্রয়োজনীয়তা হচ্ছে আমরা বিষয়গুলো বোঝার মাধ্যমে আমরা যদি ভালোমতো বুঝি, আমাদের যদি আয়ত্ত থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই যেকোনো প্রশ্নের উত্তর করে দিতে পারব। তাই চলো দেরি না করে শুরু করি। ১ম এই বাক্য ব্যাপারে একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে কি? আমরা আরেকটা বিষয় কি করব? সেটা হচ্ছে আমাদের যেই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা আছে, সেগুলা আমরা একটু মনে রাখবো। যেমন ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এবং আরেকটা বিষয় এই জায়গাটাতে আমাদের স্টুডেন্টদের সবথেকে বেশি কনফিউশন হয়। কি বলতো? কনফিউশনটা হয় এই জায়গায় যে ভাষার মূল উপকরণ বাক্য। এখন তাহলে বাক্যের মৌলিক উপাদান কি? মৌলিক মানে একদম মানে বাক্য কিভাবে গঠিত হয়? বাক্য গঠিত হয় অনেকগুলো শব্দের মাধ্যমে। অর্থাৎ তোমাকে যদি একটু বোঝাই,
বাক্য এখন তোমার কাছে প্রশ্ন একটা করি, সেটা হচ্ছে আমি যদি যে কোনো শব্দ দিই, যে কোনো অনেকগুলো শব্দ একসাথে রাখি, সেটা কি বাক্য হবে? তোমার উত্তরটা যদি হয় হ্যাঁ, তাহলে আমি বলতে চাই যে বাক্য হওয়ার জন্য আমাদের কিন্তু সঠিক অর্থ বা হচ্ছে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। অর্থাৎ সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা। সুবিন্যস্ত কেন বললাম? কারণ বাক্যের মধ্যে যে মৌলিক উপাদান অর্থাৎ শব্দগুলো, সেগুলো সঠিকভাবে বিন্যাস করা থাকতে হবে। সুবিন্যস্ত মানে কি? সঠিকভাবে বিন্যাস করার মাধ্যমে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা বাক্যের এই সংজ্ঞা থেকে কি বুঝতে পারছি? বাক্যের এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সুবিন্যস্ত পদসমষ্টি থাকতে হবে, বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা সেটিকে কিন্তু কি বলবো বলতো? আমরা সেটিকে বাক্য বলবো। তাই চলো পরবর্তীতে আমাদের যে স্লাইডটি রয়েছে সেটি একটু দেখে নেই। আমরা যেটি বলছিলাম যে কতগুলো পদের সমষ্টি, যে কথাটা আমরা বলছিলাম সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার যে শুধুমাত্র পদ সমষ্টি হলেই হবে না, পদ সমষ্টির পাশাপাশি আমাদের কিন্তু কি হতে হবে? অর্থ সম্পন্ন হতে হবে এবং প্রত্যেকটি শব্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা অনেক অনেক বেশি জরুরি। পরবর্তীতে দেখো রয়েছে যে বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিত একটি অখণ্ড ভাবপূর্ণ রূপে প্রকাশিত হওয়া প্রয়োজন। অর্থাৎ আমি যে কথাটি বলছিলাম এটি কিন্তু মূলত আমরা যে পয়েন্টগুলা বলছি বা পয়েন্টগুলা দেখছি, এটা তোমাদের সুবিধার্থে আমরা একটি একটি করে পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মূল কথা কি? মূল কথা হচ্ছে বাক্যে অনেকগুলো শব্দ থাকবে বা অনেকগুলো পদ থাকবে, সেই পদগুলো একটির পর একটি পাশাপাশি বসবে এবং অখণ্ডভাবে বসে, অর্থাৎ অখণ্ডভাবে বসবে এবং সম্পূর্ণ মনোভাব বা বক্তার মনোভাব যদি প্রকাশ পায়, সেটিকেই আমরা কিন্তু বাক্য বলে থাকি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, ব্লার বলছো, ব্লার তো ভাইয়া আমাদের স্ক্রিনে মোটামুটি ঠিক দেখাচ্ছে। হয়তো নেটওয়ার্কের কারণে একটু ব্লার হচ্ছে, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। বাকিরা সবাই কি দেখতে পাচ্ছ কিনা আমাদেরকে একটু জানিও ভাইয়ারা। আচ্ছা, সো মোটামুটি আশা করি যে সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ। বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিত। অর্থাৎ আমরা বাক্যের সংজ্ঞাটা সম্পর্কে সবাই আশা করি পরিষ্কার হয়ে গিয়েছি। এখন পরবর্তীতে রয়েছে বাক্যের ৩ টি গুণ। ৩ টি গুণ কি, কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে যোগ্যতা। এখন তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই ৩ টা গুণ দিয়ে কি বোঝানো হয়ে থাকে? আমরা এই ৩ টা গুণ দিয়ে কি বোঝানো হয়ে থাকে সেটি কিন্তু আমরা একদম স্টেপ বাই স্টেপ সবগুলা ধাপে ধাপে পড়বো এবং একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই বাক্যের ক্ষেত্রে আমাদের এই ৩ টি গুণ সঠিকভাবে জানা বা সঠিকভাবে বোঝা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা পরবর্তী স্টেপে যখন চলে যাব, তখন আমরা কিন্তু বাক্য নিয়ে খুবই সুন্দরভাবে সবগুলো বিষয় পড়ার চেষ্টা করব এবং আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা সম্পর্কে পুরোপুরিভাবে আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বাক্যের অংশ কয়টা? বাক্যের অংশ হচ্ছে ২ টা, উদ্দেশ্য এবং বিধেয়। এটা আমরা সবাই ছোট থেকে জানি। সো এটা নিয়ে আমরা খুব বেশি সময় নষ্ট করব না। আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যদিও আমরা জানি, তাও এমন একটা সম্ভাবনা থেকে যায় যে অনেকে হয়তো আমরা জানতে পারি না বা হয়তো অনেকে জানি না। সো একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো, যে সাপোজ ধরো আমি ভাত খাই। একদম সহজ একটা বাক্য দিয়ে আমি তোমাকে বলছি। আমি ভাত খাই, এখানে উদ্দেশ্য হচ্ছে আমি, ভাত খাই হচ্ছে আমাদের বিধেয় অংশ। অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট আমরা ইংলিশে বললে সবাই চিনে ফেলি। কিন্তু যখনই উদ্দেশ্য বিধেয় কথাটি আমাদের শুনি, তখনই আমাদের মধ্যে একটু কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। আমাদের কলেজ অনেকদিন ধরে বন্ধ। এই যে একটা বাক্য বা আমাদের কলেজ বন্ধ রয়েছে, এইটাও একটা বাক্য। তোমরা যদি এইচএসসি আমি ভাত খাই একটু ছোট মানুষের উদাহরণ হয়ে যায়। সো ধরো আমাদের কলেজ বন্ধ আছে বা আমাদের কলেজ বন্ধ রয়েছে অথবা আমাদের ক্লাস হচ্ছে না। এই যে একটা বাক্য বললাম আমাদের ক্লাস হচ্ছে না, এখানে উদ্দেশ্য কি? আমাদের। আর ক্লাস হচ্ছে না, এটা কিন্তু বিধেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা যদি এখন কি করি চলো তো, গঠন অনুসারে বাক্য ৩ প্রকারে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সো আমরা ৩ টা বাক্যের প্রকার পড়লাম। এর আগে আমরা কিন্তু একটা সার্থক বাক্যের জন্য ৩ টা বৈশিষ্ট্য জেনেছি। সো আমরা কি কি বৈশিষ্ট্য জেনেছি? আমরা জেনেছি হচ্ছে
আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে যোগ্যতা সম্পর্কে। এগুলা সবগুলো আমরা কিন্তু আজকের ক্লাসে একদম ভালো মতো ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, মাঝে মধ্যে ব্লার হয়ে যাচ্ছে এরকম একটা কমপ্লেইন আসছে। সো আমাকে একটু তোমরা সময় দাও। আমি এটা একটু কথা বলে দেখছি যে কেন এরকম হচ্ছে। আমি একটু চেষ্টা করছি যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে ঠিক করে দেওয়ার আ জন্য বলতেছি। সো একটু অপেক্ষা করো। আমরা হচ্ছে এই অপেক্ষা করতে, করতে একটা কাজ করে ফেলি। তোমরা যেহেতু আমার কথা শুনতে পাচ্ছ, চলো আমরা একটু ছোটখাটো ভাবে একটু সবাই একটু কুইজের মতো অ্যান্সার করে ফেলি। সেটা হচ্ছে আমরা আ আমাদের বলতো যে বাক্যের সার্থক বাক্যের জন্য কয়টি গুণ থাকা প্রয়োজন? এটা যদি একটু বলো, একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও তো। তাহলে আমরা হচ্ছে এই ফাঁকে আমি একটু কথা বলে নেই যে আমাদের কেন এরকম প্রবলেমটা হচ্ছে। কারণ ব্লার হয়ে গেলে তোমাদের কিন্তু দেখতে বেশ সমস্যা হবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এই লাইভটা এন্ড করে নতুন আরেকটা লাইভ করতে পারি। কারণ হচ্ছে ব্লার হয়ে গেলে তোমরা বুঝতে পারবা না। সো আমরা একটু সময় নেই, এই ফাঁকে আমরা একটু সবাই কমেন্ট করে দেই যে হচ্ছে একটা সার্থক বাক্যের কতটি গুণ রয়েছে। অর্থাৎ কয়টি গুণ আমাদের একটি বাক্য সার্থক হওয়ার জন্য প্রয়োজন। সো এটা তোমরা একটু বলতে বলতে আমরা চলো একটু আমরা একটু দেখে নেই যে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাকে বলল যে এখন ঠিক আছে। সো আমি চলো ক্লাসটা কন্টিনিউ করে ফেলি। আশা করি এখন সবকিছু ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য। আচ্ছা, সাকিব বলেছো ৩টা, ঈশিতা বলেছো ৩টা, তারপর হচ্ছে নওশিন মাইশা বলেছো ৩টি, ইমাম মাহমুদ বলেছো ৩টি, রাশাদুল ইসলাম বলেছো ৩টি, ৩টি গুণ ৩টি গুণ, জাকিয়া বলেছো। আচ্ছা, ব্লার হচ্ছে না এখন বলছো। ইউসুফ বলেছো আমাকে, ধন্যবাদ। আচ্ছা, নো ব্লার বলেছো শাওন, থ্যাংক ইউ সো মাচ। আয়শা চলে এসেছো, তারিকুজ্জামান তারিক আসছো, অল ক্লিয়ার বলছো। আচ্ছা, সো লাস্ট বার একটু জিজ্ঞেস করছি, এখন কি সবকিছু ঠিক আছে নাকি ব্লার হয়ে যাচ্ছে? আমাকে একটু কমেন্টে জানাও তো। তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করব, আর না হলে হচ্ছে আমাদেরকে অন্য কোনো একটা প্রসেসের মাধ্যমে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা, সো মোহাম্মদ তাশরিফ সুন্দর করে লিখেছো ৩টি গুণ: আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং হচ্ছে আসক্তি। আচ্ছা, সবাই বলছে এখন ক্লিয়ার। সো যেহেতু এখন ক্লিয়ার, সো আমরা চলো এখন হচ্ছে বাকিটুকু কন্টিনিউ করে ফেলি। তো সরল রেখা বলছি, সরি, সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য। গঠন অনুসারে বাক্য ৩ প্রকার, এটা আমরা জানলাম। এখন আমাদের কাজ হবে অর্থ অনুসারে বাক্য কত প্রকার। একটা বিষয় একটু মনে রাখবা, সেটা হচ্ছে তোমরা তো সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা। সো এই ছোট ছোট জিনিসগুলো না, মানে মনে হয় যে আচ্ছা আমার তো খুব একটা এমসিকিউ ইম্পর্টেন্ট না, সো আমরা জাস্ট পড়ে যাই বা বুঝে যাই। এটা না করে তুমি যখন পড়বা, যেহেতু তুমি তোমার একটা ইম্পর্টেন্ট টাইম এখানে ইনভেস্ট করতেছো, একটু ভালো মতো ইনভেস্ট করে ফেলো। যেমন আমরা একটু আগে দেখেছি গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। এইটা কিন্তু এখন দেখতেছি বাক্য ৫ প্রকার। কেন? কারণ হচ্ছে অর্থ অনুসারে বাক্য কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা তোমাদের একটু বুঝতে হবে। কিরকম হয়? বিবৃতি সূচক বাক্য হয়ে থাকে, প্রশ্নোত্তর সূচক বাক্য হয়ে থাকে, আবেগ বা বিস্ময় সূচক বাক্য হয়ে থাকে, ইচ্ছা সূচক হয়ে থাকে, আদেশ সূচক হয়ে থাকে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা বাক্য নিয়ে কথা বলছি, এখানে বিস্ময় সূচক এই জিনিসটা আমরা দেখছি। এটাতে একটা ভুল উচ্চারণ সবাই বলে, সেটা কি? ভুল উচ্চারণটা বলা হচ্ছে বিস্ময় সূচক। আমি কেন এটা বললাম? কারণ হচ্ছে তোমরা জানো এইচএসসি তে কিন্তু তোমাদের উচ্চারণ লেখা আসে। সো এই জায়গা থেকে আমি যেহেতু বাক্য পড়াচ্ছি, তারপরও এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, উচ্চারণের ক্ষেত্রে অনেক জায়গায় আসে। সো এই জিনিসটা মনে রাখবে, এটা হচ্ছে বিস্ময় সূচক। বয়রস্বীকার দন্তস্ব, তারপরে হচ্ছে দন্তস্বয়ময়, এভাবে এটাকে উচ্চারণে লিখতে হয়। সো আমরা যখন উচ্চারণ পড়বো তখন আমরা হচ্ছে এটা ভালো মতো পড়ে ফেলবো। বাট এমনিতে তোমরা যদি বুঝতে থাকো, সো এটা যখন তোমরা যখনই কোনো কঠিন ওয়ার্ড দেখবে তখন এটার বানান এবং উচ্চারণটা দেখে রাখার চেষ্টা করবে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে বাক্য কিভাবে আমরা দেখি? আমরা দেখি গঠন অনুসারে বাক্য ৩ প্রকার এবং অর্থ অনুসারে বাক্য ৫ প্রকার। সো আমাদের কাছে এটা মোটামুটি ক্লিয়ার। এখন এই বাক্যগুলো বা আমরা যে ৫ প্রকার ৩ প্রকার বলছি, এগুলার যে আরো বিস্তারিত আলোচনা সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে করে থাকবো। ঠিক আছে? সো আমরা এই যে দেখো আকাঙ্ক্ষা শক্তি নিয়ে এখন কথা বলছি। ফার্স্টেই দেখো আকাঙ্ক্ষা কি। আমরা বারবার এতবার আকাঙ্ক্ষার কথা বললাম। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে, আকাঙ্ক্ষা শব্দটি থেকে একদম তোমরা হচ্ছে স্ক্রিন থেকে চিন্তা বাদ দাও। তোমাকে যদি আমি প্রশ্ন করি আকাঙ্ক্ষা থেকে তোমার কি মনে হচ্ছে? আমরা বলি না যে আমাদের কোনো কিছুর আকাঙ্ক্ষা, বা হচ্ছে আমাদের খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বা চাহিদা, এরকম শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। সো এই বাক্যের সাথে আকাঙ্ক্ষার সম্পর্ক হচ্ছে, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য আমার অনেক সময় এক পদ শোনার পর আরেক পদ শোনার ইচ্ছা জাগে।
এই যে ইচ্ছা জাগলো সেইটিকে বলা হয়ে থাকে আকাঙ্ক্ষা। আমাদের ধরো আমরা যেই বাক্য নিয়ে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের ক্লাস হচ্ছে না, এইটা যদি একটা বাক্য হয়, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের ক্লাস, অথবা তুমি আমাকে বললে যে আমাদের ক্লাস, ভাইয়া আমাদের ক্লাস এতটুকু বললে, তখন কিন্তু আমার মনে প্রশ্ন আসবে যে আমাদের ক্লাস বলে ও কি বোঝাতে চাইলো, মানে পরে বাক্যটা তো মানে একটা জিনিস তো শেষ হলো না, এরপরেও কি বলতে চাচ্ছে। এই যে আমার তোমার দুইটি শব্দ থেকে আমার আরো শোনার বা আমার হচ্ছে ওই সম্পর্কে জানার ইচ্ছা আসলো, বা এক পদের পর আরেক পদ শোনার আগ্রহ জাগলো, সেইটিকে আমরা কি বলে থাকি বলতো? সেইটিকে আমরা কিন্তু বলে থাকি হচ্ছে আকাঙ্ক্ষা। আশা করি জিনিসটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, সো আচ্ছা, এখনো কি ব্লার হয়ে গেছে? একটু যদি তোমরা একটু যদি বলো তাহলে হচ্ছে আহ এটা তো একটু প্রবলেম। আচ্ছা, তোমরা যদি একটু ব্লার হয়ে থাকে তাহলে জানাও, আর যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্টের মধ্যে একজন আরেকজনের দেখতেছি বেশ ঝগড়াঝাটি করতেছো, আচ্ছা ঝগড়া কেমন করা সম্পদ লাগতেছে? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ফেসবুকে চেক করেছি, সব ঠিক আছে। যাদের আর কি ব্লার হয়ে যাচ্ছে ওনাদের হ্যাঁ নেট হ্যাঁ, প্রবলেমের জন্য হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ভাইয়া, যাদের তোমাদের একটু ব্লার মনে হচ্ছে, সো একটু ওয়েট করো, অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম হয়, অথবা তোমাদের রাউটারটা একটু রিস্টার্ট করে দিতে পারো, এটা কিন্তু কমন ডায়লগ সব ওয়াইফাই আলাদের। সো একটু ট্রাই করে আবার জয়েন করো, দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা পড়াতে কন্টিনিউ করি যাদের সবকিছু ক্লিয়ার আছে। সো আমরা যেটা বলছিলাম যে একটা পদ আমার বলার পরে যদি আরেকটা পদ শোনার আগ্রহ আমাদের মধ্যে জাগে, সেই আগ্রহ বা সেই অবস্থাকে আমরা হচ্ছে আকাঙ্ক্ষা বলে থাকি। এটা হচ্ছে নবম দশম শ্রেণী থেকে একটা উদাহরণ নেওয়া, যে চন্দ্র পৃথিবীর চারদিকে, সাপোজ এই কথাটা বলা হলো, অথবা সূর্য, অথবা ধরো এই উদাহরণ দিয়ে বলি, চন্দ্র পৃথিবীর চারদিকে বলে আমি যদি থামি, অর্থাৎ আমি আর কিছু তোমাকে বললাম না, তাহলে আমার কিন্তু মনে কনফিউশন জাগবে যে এটা দিয়ে কি বোঝাচ্ছি। যেমন অনেকে শুধু ব্লার ব্লার বলছো, এখন যদি আমি মানে আমার মনে কিন্তু প্রশ্ন যাচ্ছে তার মানে কি ব্লার হয়ে আছে, তুমি কি দেখতে পাচ্ছ? মানে এই যে একটা পদ শোনার পর আমার অন্যান্য আরো পদ শোনার জায়গার বা শোনার ইচ্ছা জাগ্রত হচ্ছে, এই বিষয়টিকে আমরা কি বলে থাকি? এই বিষয়টিকে আমরা বলে থাকি আকাঙ্ক্ষা। পরবর্তীতে দেখো, আমরা আরো যদি জানি যে হচ্ছে মনোভাব প্রকাশের জন্য শব্দগুলো একদম কিন্তু পর পর সাজাতে হবে। সাজানোর জন্য কেন সাজাতে হবে? ধরো আমরা একটু আগে যে উদাহরণটা দেখলাম যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এখন যদি আমি বলি সূর্য ঘোরে চারদিকে পৃথিবীর, জিনিসটা কিন্তু অর্থ ঠিক আছে, কিন্তু আমাদের অর্থ সংগতির সুশৃঙ্খল ভাবে নেই। অর্থাৎ একটা বাক্য যখন আমি বলছি সেটা সবকিছু আমাদের যে নিয়মগুলো রয়েছে সুশৃঙ্খল ভাবে সেই শব্দগুলোকে সাজাতে হবে। যখনই আমি দেখব এটা এগুলা, তো আমি তোমাকে ব্যাখ্যা করার জন্য বলছি, কিন্তু কিছু শর্টকাট টেকনিক আছে, সেই শর্টকাট টেকনিকগুলো আমি এক্সপ্লেন করার পরে বলে দিচ্ছি যে তো কখন তুমি বুঝবা যে এটা আকাঙ্ক্ষা, কখন বুঝবা আসক্তি, কখন বুঝবা হচ্ছে যোগ্যতা। তো আমি বলতেছি হচ্ছে যে যখন আমি দেখব যে শব্দের সিকোয়েন্সটা সুশৃঙ্খল, পদবিন্যাস তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় শব্দগুলা, যদি আমি সহজে বলি যে সিকোয়েন্সটা উল্টা পাল্টা করে দেওয়া আছে, উল্টা পাল্টা করে দেওয়া আছে, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে এটা না বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, বা এরকম উল্টা পাল্টা যখন বলা হবে, তখন সেটিকে আমরা কি বলবো? তখন সেটিকে আমরা বলবো হচ্ছে আসক্তি। এটা কিন্তু আসক্তি না, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। সেটা হচ্ছে অনেকেই এই যে আসক্তি এইভাবে লিখে, অর্থাৎ কয়তো লেখে, এটা লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে আসক্তি। অর্থাৎ বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য আমার যখন সুশৃঙ্খল পদবিন্যাস দেখা যাবে, তখন সেটাকে আমরা বলে থাকবো কিন্তু আসক্তি। ঠিক আছে? সো আমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছি আমরা কি কি পড়লাম। আমরা পড়েছি হচ্ছে আকাঙ্ক্ষা সম্পর্কে, আমরা পড়েছি হচ্ছে আসক্তি সম্পর্কে। এখন আমরা যদি পরবর্তী অংশে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আসক্তির একটা উদাহরণ দেওয়া আছে। সো এইটা আমি নিয়ে আর সময় নষ্ট করছি না, আমরা কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে আসক্তি কখন হবে, যখন আমি দেখব যে আমাদের পদগুলো একটু উল্টাপাল্টা ভাবে দেওয়া আছে, তখন আমরা সেটিকে কি বলবো? আমরা তখন সেটিকে বলবো হচ্ছে আসক্তি। ওকে, সো এটাকে আসক্তি লিখবো না কেউ, একদম শিওর। আর হচ্ছে আসক্তি লিখবো। সো তোমরা যারা আমার সাথে ক্লাস করছো, প্রায় 2000 মানুষ আমার সাথে ক্লাস করছো, তোমরা একটু আমাকে, আমরা দেখি যে তোমরা অ্যাক্টিভলি ক্লাস করছো কিনা। সো আমরা একটু আগে যে কয়েকটা প্রশ্ন পড়েছিলাম, যেমন একটা প্রশ্ন ছিল যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, একটু আমাকে কোশ্চেন একটা অ্যান্সার দিয়ে দাও তো কমেন্টে, যে গঠন অনুসারে আমাদের বাক্য কত প্রকার। দেখি আমাদের স্টুডেন্টরা কতটুকু অ্যাক্টিভ এবং কত সুন্দরভাবে ওরা হচ্ছে
বুঝতে পারে। সো আমরা কি বললাম, আমরা কিন্তু এইটা কেন বলছি, কারণ হচ্ছে তোমরা যেন ঠিক মতো পারো, তোমরা যেন ঠিক মতো বুঝতে পারো। সো আমরা কি করলাম, মোটামুটি হচ্ছে আমরা বলে ফেলেছি। এখন চলো মনোভাব পূর্ণভাবে প্রকাশ করার জন্য সকল পদকে নিম্নলিখিত যথাভাবে সন্নিবেষ্টিত করতে হয়। কি আমরা যেটা বলছিলাম যে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে কিন্তু সাজাতে হবে, অর্থাৎ যে পদবিন্যাস রয়েছে সেটাকে সঠিকভাবে সাজাতে হবে, তখনই সেটাকে আমরা কি বলবো, তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে আসত্তি। অর্থাৎ বাক্যস্থিত পদ সমূহের অন্তর্গত আর ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা, যেটা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। এখন অনেকে বলছে যে ভাইয়া আমরা হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে এমসিকিউ স্টাইলে কেন পড়তেছি। আমরা কিন্তু এমসিকিউ স্টাইলে পড়তেছি এইটা না, আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে আমাদের জন্য কি প্রয়োজন। এটা হচ্ছে তোমাকে আমার পড়ানোটা একদম রেসপন্সিবিলিটি, যে তুমি যেন একদম মানে একদম ইনিশিয়াল স্টেজ থেকে বুঝো। তোমাকে বাক্য পরিবর্তন করতে দিবে বা তোমাকে নির্ধারণ করতে দিবে যে একটা বাক্য কেন হচ্ছে তোমার কি, কেন হচ্ছে সঠিক হয়নি বা কোন গুণে দোষ হয়েছে, অর্থাৎ কোন গুণে সেটাকে আসলে পরিপূর্ণ বাক্য বলা যায় না, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বের করতে পারতে হবে। সো সেই জন্য বাক্যের এই জিনিসগুলো শোনা অনেক বেশি জরুরি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যোগ্যতা সম্পন্ন বাক্যের ক্ষেত্রে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। এটা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য। কেন? কারণ এই বাক্যের মধ্যে কিন্তু অর্থগত ভাবগত মিল বন্ধন রয়েছে। কিন্তু আমি যদি ধরো এখানে বলতাম যে প্লাবন, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, প্লাবনের বৃষ্টিতে বর্ষার সৃষ্টি হয়, এইটা যদি বলতাম তাহলে কিন্তু এটা যোগ্যতা হারাতো। অর্থাৎ যেটা যেটার সাথে কাজ। কেন? আমি যোগ্যতা বলতে আমরা কখন বুঝবো, যোগ্যতা হচ্ছে যে আমি যেটা আমার জন্য, অর্থাৎ যেটার পারপাস যেটা, একদম সিম্পল মনে রাখো, যেটার পারপাস যেটা সেটা যদি ওই কাজটাই করে তাহলে ওইটাকে আমরা বলবো যোগ্যতা। একদম সহজভাবে এবার চলো তিনটা যে ট্রিক্স, যে তিনটা ট্রিক্স এর কথা বললাম, যে আমরা কিভাবে এটা হচ্ছে মনে রাখবো। হ্যাঁ, সো আমরা হচ্ছে এটা মনে রাখার জন্য খুবই সহজ, আমি বলে দিচ্ছি। আমি একটা বাক্য পড়বো, আমরা একটা বাক্য পড়বো, সেই বাক্য পড়ে আমার যদি মনে হয় যে না এই বাক্যটা শেষ হয় নাই, আমার আরো কিছু জানা প্রয়োজন, তখন আমি বুঝবো এইটাতে কি রয়েছে বলতো, এইটাতে আকাঙ্ক্ষা অভাব রয়েছে, অর্থাৎ আকাঙ্ক্ষার গুণটা মিসিং রয়েছে। বুঝতে পেরেছো? সেকেন্ডলি, যদি আমি দেখি যে সাফেল করা আছে, মানে অনেক সময় থাকে না যে উল্টাপাল্টা করা আছে বাক্যের পদগুলা, সেটা যদি থাকে আমি বুঝবো হচ্ছে কি বলতো, আমি বুঝবো যে ওই বাক্যে আসক্তির অভাব রয়েছে, অর্থাৎ সুশৃঙ্খল পদবিন্যাসের অভাব রয়েছে। থার্ড, আমি যদি দেখি যে একটা বাক্যের যেই জিনিসটার বা হচ্ছে বাক্যে যেই জিনিসটার যেই কাজটা করার কথা ছিল সেটা নাই, একদম উল্টাপাল্টা ভাবে বলা আছে বা উল্টাপাল্টা ভাবে দেওয়া আছে, তখন সেটা আমরা বুঝবো যে যোগ্যতার অভাব আছে। যেমন আমরা দেখেছি যে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, সেটা না বলে আমি বললাম হচ্ছে বর্ষা বৃষ্টির প্লাবনের পানিতে বর্ষার সৃষ্টি হয়, এটা যদি বলি তাহলে এটা যোগ্যতার দোষ। আরেকটা উদাহরণ দেই, যদি আমি বলি যে সূর্য আলোতে পৃথিবী আলোকিত হয়, এটা কিন্তু একটা যোগ্যতা সম্পূর্ণ বাক্য। কিন্তু আমি যদি বলি পৃথিবীর আলোতে সূর্য আলোকিত হয়, এটা কি হবে? এটা কিন্তু হবে না, কারণ পৃথিবীর কাজ সূর্যকে আলোকিত করা না, সূর্যের কাজ পৃথিবীকে আলোকিত করা। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমি হচ্ছে কি করব বলতো, যখন আমরা হচ্ছে যখন দেখবো যে যেটার পারপাস যেটা সেটা ঠিকভাবে সলভ হচ্ছে বা সেটা ঠিকভাবে সার্ভ করছে, তখন সেইটিকে আমরা ধরে নিব যে যোগ্যতা সম্পন্ন একটি বাক্য। আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বাক্যের বা একটি বাক্যের সার্থক বাক্য হওয়ার জন্য তিনটি গুণের সবগুলো গুণ থাকা অনেক অনেক বেশি জরুরি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বাক্য নিয়ে। সো আমরা হচ্ছে এখন যোগ্যতার উপর ভিত্তি রেখে কতগুলো শব্দ ব্যবহার করা নিয়ে একটু কথা বলবো। যেমন বাধিত একটা শব্দ, এটা কি বলতো, এটা হচ্ছে রীতিসিদ্ধ এবং এখানে প্রকৃতি প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি, যেমন বাহ্যক ইত এবং প্রকৃতি প্রত্যয় যার শব্দ হচ্ছে বাধা প্রাপ্ত। এইটা আমরা পড়তেছি তোমাদের একদম বেসিক থেকে, যেন তোমাদের কোনো ধরনের, তোমাকে এইচএসসি তে একদম বই থেকে আসে না। সো বই থেকে যেহেতু আসে না, তোমাকে একদম বেসিকটা খুব ভালো মতো বুঝতে হবে, যেন তোমাকে যখনই কোনো কিছু প্রশ্ন করা হবে তুমি যেন যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, সো তৈল শব্দটির রীতিসিদ্ধ শব্দ হচ্ছে তিল জাতীয়, যেটার প্রকৃতি বলতে হচ্ছে তিল যোগ মধ্য সয়
এবং এটার মানে হচ্ছে আমরা বুঝে থাকি যে তিলজা স্নেহ পদার্থ এবং বিশেষ কোনো শস্যের রস। সো অনেকেই আমি দেখছি যে অনেকে অনেক ধরনের বাক্য কমেন্টে জানাচ্ছ যে কেমন ভাবে বা হচ্ছে কোন ধরনের যোগ্যতাহীন বাক্য দিয়েছো, আমি অনেক মেধাবী। আচ্ছা ঠিক আছে, সো এরকম ধরনের বাক্য তোমরা ট্রাই আউট করতে পারো যে ভাই একটু দেখেন আমার এই বাক্যটা আমি বানাইছি ঠিক আছে নাকি। ঠিক আছে, সো এই রকমের বাক্য যারা যারা করতে যাচ্ছ কমেন্টে আমি দেখছি বেশ একটা লড়াইয়ের মতো হচ্ছে। এবং হচ্ছে যারা এরকম ভাবে লড়াই করতে চাও কোনো সমস্যা নেই, বাট ক্লাসটা একটু ঠিক মতো শুনতে শুনতে তোমরা একটু কমেন্টে লড়াই করো, কোনো প্যারা নাই। আর হচ্ছে কোনো প্রবলেম যদি থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটি বিষয় নিয়ে তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি সেটা চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে সেটি, এই যে আমরা যে ক্লাসটা করছি এটা তোমরা অলরেডি জানো, তাও বলে দিচ্ছি যে তারপর হচ্ছে যেটা বলছিলাম যে শেষ করার সাথে সাথে কিন্তু তোমরা এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে। আচ্ছা, সো যারা যারা বলছো হচ্ছে ভাইয়া ব্লার হয়ে যাচ্ছে, ফিক্স করার জন্য আমাদেরকে বলা হয়েছে যে ব্লারটা মোটামুটি ঠিক আছে। সো যদি প্রবলেম হয় তুমি নেটটা একটু অফ করে অন করো অথবা একটু ট্রাই করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা চলে যাই হচ্ছে পরবর্তী সমস্যা, যে দুর্বোধ্যতা কেন আমরা বাক্যের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করব না। ঠিক আছে, অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ যদি ব্যবহার করি সেটি কিন্তু আমাদের বাক্যের যোগ্যতা বিনষ্ট করে। যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এখানে চাতুরী বা মায়া অর্থে কিন্তু বাংলা প্রপঞ্চ শব্দটা মানে এইখানে কিন্তু প্রপঞ্চ শব্দটা ব্যবহার করা হয় না। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, যে বলেছিলা ভাইয়া আমি লিখতে পারছি না, সো এই জিনিসটা একটু লিখে রাখো। যে বলছো ভাইয়া যে আমার লেখার মতো লিখতে পারিনি এখনো কিছু, সো একটু লিখে নাও যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এখানে আমরা বলছি কি অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার করা যাবে না, বা দুর্বোধ্য শব্দ বাক্যে ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের সাথে কি হবে, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো এটা এখানে ব্যবহার করা যাবে না, প্রতারণা করেছো হলে ঠিক ছিল। সো এরকম ভাবে আমরা হচ্ছে যখন দেখব যে কোনো বাক্যের ক্ষেত্রে অপ্রচলিত বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়েছে, সেটি বাক্যের কিন্তু যোগ্যতাকে বিনষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে উপমার কোনো ভুল প্রয়োগ আমরা বাক্যের ক্ষেত্রে করতে পারবো না। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো যে সঠিকভাবে উপমা ব্যবহার করতে হবে, কোনো বাক্য সঠিকভাবে ব্যবহার করতে হবে, কোনো বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমরা কখনোই ভুল উপমার ব্যবহার করব না। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এখানে মনে রাখবা যে বীজ খেতে মানে বীজ খেতে বপন করা হয়, মন্দিরে নয়। মানে হচ্ছে কোথায় বীজ আমরা যে গাছ লাগানোর জন্য বীজ বপন করি সেটা কিন্তু খেতে ব্যবহার করা হয়, অর্থাৎ ক্ষেত খামারি বা মাঠে বপন করা হয়, মন্দিরে না। এরকম ভাবে আমাদের কি বলতো বাক্যের উপমার সঠিক প্রয়োগ আমরা কিন্তু করতে হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো বিষয় তোমরা না বুঝে থাকো, সেটি আমাদেরকে একটু জানাও প্লিজ। আর হচ্ছে বাহুল্য দোষের কথা যদি বলি, বাহুল্য দোষ বলতে কি বোঝায়? বাহুল্য দোষ বলতে বোঝায় প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে আমরা বাহুল্য দোষ ঘটে, এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে। ঠিক আছে, সো আমরা তিনটা জিনিস কিন্তু দেখলাম, কি কি? একটা হচ্ছে আমরা অপ্রচলিত এবং হচ্ছে কঠিন শব্দ ব্যবহার করব না, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে ছিল উপমার ভুল প্রয়োগ করব না, এবং তৃতীয়ত হচ্ছে বাহুল্য দোষ বা অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করব না। পরবর্তীতে হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন, অর্থাৎ কোনো বাক্য গঠনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কোনো বাগধারা যদি আমরা ব্যবহার করি, সেই বাগধারার কোনো শব্দের পরিবর্তন আমরা করতে পারবো না। অর্থাৎ একটি বাগধারা বাংলা ভাষায় যেভাবে প্রচলিত আছে, আমাদেরকে কিন্তু সেইভাবেই বাংলা বাগধারার ব্যবহারটা বাক্যে করতে হবে। সেটি যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা বাক্যর যে সঠিক ব্যবহার বা বাক্যের যে যোগ্যতা সেটা কিন্তু থাকবে না। সো আমরা আশা করি এই জিনিসগুলো কিন্তু সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হচ্ছে তোমরা যারা ক্লাসটি করছো তোমাদের কাছে ক্লাসটা কি ঠিকঠাক মতো লাগছে কিনা, সবগুলো বিষয় তোমরা বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে সেটা তো অবশ্যই অবশ্যই তোমাকে কমেন্টে জানাতেই হবে। তা আমরা চেষ্টা করব এই বাক্যের ক্লাসটার মাধ্যমে, সেই কমেন্টগুলোর মাধ্যমে তোমাদের সবগুলো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আমার সাথে ইতিমধ্যে প্রায় 1500 শিক্ষার্থী ক্লাস করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে বাংলা ক্লাস করাটা একটু ডিফিকাল্ট, অনেক সময় অনেক বোর লাগে। আমরা
সেই এই অস্ত্র নিয়ে আগের ক্লাসে ক্লাস করেছিলাম, অনেক ভালো রেসপন্স ছিল তোমাদের। সো আশা করছি তোমরা ধৈর্য সহকারে আজকে ক্লাসটাও করবা। আজকেও আমরা মোটামুটি 45 মিনিটস টু 1 আওয়ারের মতো একটা ক্লাস নাও ট্রাই করব, এবং আশা করি তোমাদের বাক্য নিয়ে কোনো সমস্যা আজকে ক্লাসের পরে আর থাকবে না। সো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি বাগধারার শব্দ পরিবর্তন নিয়ে। এবার দেখি চলো গুরু চণ্ডালী দোষ কি। গুরু চণ্ডালী দোষের বিষয়টা হচ্ছে, আমি কিন্তু একদম তোমাকে স্লাইডে যা আছে সেটা আমরা পড়ছি না। কেন পড়ছি না? কারণ হচ্ছে স্লাইডে যেটা পড়া লেখা আছে সেটা তুমি ক্লাস শেষ হয়ে গেলে পেয়ে যাবে, কিন্তু তোমার বোঝার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই একটু নোট ডাউন করে নিও। যেমন তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যে আমি সাধু ভাষার সাথে যদি চলিত ভাষা ব্যবহার করি, গুরু চণ্ডালী দোষ। আমি তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দ ব্যবহার করব, গুরু চণ্ডালী দোষ। অর্থাৎ আমরা শব্দের মিশ্রণ কখনো করতে পারবো না। এক প্রকার শব্দের সাথে আরেক প্রকার শব্দের মিশ্রণের মাধ্যমে আমরা কখনোই ভাষার বা বাক্যে ব্যবহার করব না। যদি সেই কাজটা করি সেটা কিন্তু আমাদের কি হয় বলতো, আমাদের কিন্তু সেই ক্ষেত্রে গুরু চণ্ডালী দোষ হয়ে যায়, এবং সেই জিনিসগুলো আমরা একটু সঠিকভাবে বোঝার চেষ্টা করব। সো আমরা উদ্দেশ্য বিধেয়তে চলে আসলাম। উদ্দেশ্য বিধেয় নিয়ে খুব বেশি টাইম আমাদের লাগবে না, কারণ আমরা সবাই জানি যে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। যে কাউকে উদ্দেশ্য করে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাকে আমরা বলে থাকি কি বলতো, সেটাকে আমরা বলে থাকি বিধেয়। সো যেমন ধরো পদ্ম ফুল জন্মে, আমি এখানে থাকবো না, খুব সহজ সহজ উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যেন তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারো। এটার শর্টকাট কি? শর্টকাট হচ্ছে একদম প্রথমে যেটা থাকে সেইটা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আমি বাক্যে কথা বলছি সেটি হচ্ছে আমার উদ্দেশ্য, এবং যাকে উদ্দেশ্য করে বলছি তার সম্পর্কে আমি যা যা বলছি সেটিকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বিধেয়। আশা করি তোমরা ভালো মতো এই জিনিসটি বুঝতে পেরেছো। উদ্দেশ্য বিধেয় নিয়ে আমরা ক্লাস 9-10-এ পড়েছি, ক্লাস 7-8-এ পড়েছি। সো এইটা হচ্ছে আশা করি আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, সো অনেকেই বলছো যে অনেকদিন পর বাংলা গ্রামার পড়া হচ্ছে, ধন্যবাদ তোমাকে ক্লাসটিতে জয়েন করার জন্য। আশা করি যে আমরা একদম মোটামুটি সবকিছু ঠিক মতো বুঝে নিব আজকে ক্লাসটা থেকে। আমরা যারা ক্লাসটি করছি একটা বিষয় মাথায় রাখবে, সেটি হচ্ছে আমরা কিন্তু বেশ সময় দিচ্ছি এটার পিছনে। হ্যাঁ, ক্র্যাশ কোর্স আমরা করছি, আমাদের সিলেবাস শর্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে শর্ট সিলেবাস থেকে যেহেতু সেম নাম্বারের কোশ্চেন হচ্ছে, অনেক বেশি কোশ্চেন কিন্তু একই টপিক থেকে থাকবে। এই কারণে তোমার সিলেবাসের সবগুলা জিনিস খুব ভালো মতে জানা প্রয়োজন। যেটা পড়বা সেটা একদম 100-তে 100 প্রিপারেশন নেওয়া দরকার। ঠিক আছে? সো আমরা চলো পরের অংশে চলে যাই। পরের অংশে আমরা দেখতে পাচ্ছি বিশেষণ স্থানীয় অন্যান্য পদ বা পদ সমষ্টি অন্যান্য বাক্যের উদ্দেশ্য হতে পারে। যেমন এইখানে যদি আমি দেখি, সৎ লোকেরাই প্রকৃত সুখী, একটা বিষয় মনে রাখো, সেটা কি? এখানে লোকেরাই হচ্ছে শুধুমাত্র একটা বাক্যের উদ্দেশ্য, কিন্তু এখানে দেখো বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ ব্যবহার করা হয়েছে। যেমন লোকেরার আগেই কি বলা হয়েছে? সৎ শব্দটা যুক্ত হয়েছে। কথার আগেই মিথ্যা শব্দটা যুক্ত করা হয়েছে। এই যে শব্দগুলো যুক্ত হয়েছে এগুলা কি? এগুলো হচ্ছে বিশেষ্য বা বিশেষণ স্থানীয় শব্দ, যেগুলো আমাদের বাক্যের আগে বা উদ্দেশ্যের সাথে বসে উদ্দেশ্যকে সম্প্রসারিত করে। এই জিনিসটা মনে রেখো, এখানে কিন্তু কোথাও সম্প্রসারিত কথাটা লেখা নাই। আমরা কি করব? আমরা আশ্রিত বাক্য বুঝে না, এটা কি জানি বললো, ইফতেখার আলম, আমরা কিন্তু আশ্রিত বাক্য নিয়ে আজকে বলবো। আশ্রিত বাক্য, যৌগিক বাক্য, খণ্ড বাক্য, এগুলো সব, অর্থাৎ বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে একদম সব শেষ করা। ঠিক আছে? তো আমার সাথে একটু ধৈর্য সহকারে থাকো, হোপফুলি আমরা বাক্যের যে ক্লাসটা এটার মাধ্যমে সবগুলো জিনিস ঠিক মতো পড়ে ফেলতে পারবো। সো চলো পরবর্তীতে চলে যায় উদ্দেশ্যের প্রকারভেদ। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে আশ্রিত বাক্যের দিকে আসছি। সো সরল উদ্দেশ্য পাচ্ছি, সম্প্রসারিত উদ্দেশ্য পাচ্ছি। সরল উদ্দেশ্য কি? একটা মাত্র পদ বিশিষ্ট, যেটার কথা একটু আগে বললাম, যে আমরা আমরা বলি আমি ভাত খাই, অথবা আমরা ক্লাস করি, আমরা এখন ক্লাস করছি। এই যে এখানে আমি, আমরা, এগুলো হচ্ছে সরল বাক্য, সরল উদ্দেশ্য। কেন? কারণ একটাই মাত্র পদ রয়েছে। এখন সম্প্রসারিত উদ্দেশ্য কি? সম্প্রসারিত উদ্দেশ্য একটু আগে পড়লাম, যে সৎ লোকেরাই সুখী হন, কিংবা মন্দ লোকেরা, আচ্ছা একটু দেখে নেই, মিথ্যা কথা বলা খুবই অন্যায়, অথবা সৎ লোকেরাই প্রকৃত সুখী। এখানে কিন্তু আমরা সম্প্রসারিত উদ্দেশ্য দেখতে পেরেছি। ঠিক আছে? তো এখানে আমরা চলো আরেকটু প্র্যাকটিস করে নিই, সেটা হচ্ছে কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে। একদম সিম্পল উদাহরণ, কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষণ যোগে। বিশেষণ পদটা কি? বিশেষণ পদটা হচ্ছে
কোন শব্দের যখন আমরা কোনো অথবা হচ্ছে যখন আমরা কিছু দোষ গুণ বর্ণনা করি। সো আমরা এখানে দস্যু দলের বর্ণনা করছি। দস্যু দল এমনিতেই খারাপ। এর মধ্যে আবার আমরা এটাকে আরো সম্প্রসারিত করছি কি বলে? সম্প্রসারিত করছি কুখ্যাত শব্দটির মাধ্যমে। সো আমরা যখন এই শব্দটির ব্যবহার করছি তখন কিন্তু আমাদের দুটি শব্দের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে এবং এই দুটি শব্দের উদ্দেশ্যকে আমরা কি বলি? আমরা বলি উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে। কিসের মাধ্যমে? যেহেতু এটা একটা দোষ বা একটা গুণ বর্ণনা করছে তাই সেটিকে আমরা বলি বিশেষণ যোগে এই কিন্তু সম্প্রসারণটা ঘটেছে। ঠিক আছে? সো আশা করি তারপর হচ্ছে বুঝতে পেরেছো। পরবর্তীতে যদি যাই, হাসিমের ভাই এসেছে। এখানে হাসিমের ভাই অর্থাৎ এখানে কিন্তু আমি একটা সম্পর্ক বুঝাচ্ছি যে কার ভাই এসেছে। তোমার যদি প্রশ্ন করে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা একটা সম্পর্ককে ইঙ্গিত করছে। সেই জায়গা থেকে এটিকে বলা যায়, এটি কি বলতো? এটি হচ্ছে সম্বন্ধ যোগে আমাদের সম্প্রসারণ করা হয়েছে। সমার্থক বাক্যাংশ যোগে যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। এখানে কি? যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। এখানে সমার্থক বাক্য যোগ করা হয়েছে। দুইটাই পজিটিভ সাইডস দেখানো হয়েছে। এর মাধ্যমে মূলত কি হয়েছে? সম্প্রসারণ করা হয়েছে। এবার চলো যাই অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে। চাটুকার পরিবৃত হয়ে বড় সাহেব থাকেন। এখানে অসমাপিকা ক্রিয়া কেন বলা হচ্ছে? কারণ বড় সাহেবের আগে এই যে চাটুকার পরিবৃত হয়ে অর্থাৎ চাটুকারদের দ্বারাই বড় সাহেব কি থাকেন? একদম আটকে থাকেন বা শুধুমাত্র চাটুকারদের কথা শোনেন, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। সেই জন্য অসমাপিকা ক্রিয়া যোগে বা ব্যবহৃত হয়ে এই বিষয়টি বলা হয়েছে। সো আমরা আশা করি মোটামুটি এই জায়গা থেকে ক্লিয়ার যে আমরা কিভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ করব। সো তোমার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা যখন কোন একটা উদ্দেশ্য বলবো এর আগে এটির দোষ গুণ বর্ণনা করার মাধ্যমে, সম্বন্ধ বর্ণনা করার মাধ্যমে, সমার্থক বাক্যাংশ যোগ করার মাধ্যমে আমরা কিন্তু উদ্দেশ্যের সম্প্রসারণ করতে পারতাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা হচ্ছে এটাকে কিভাবে আমাদের এক্সামে আসতে পারে বা কিভাবে আমরা সেটার অ্যান্সার করতে পারি? এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমাদের অনেকের মধ্যে আছে। সো এইটার ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি করা হয়? আমাদের বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে একদম কিন্তু ইন্ডিকেট করে দেওয়া হয় যে ধরো একদম দাগ দিয়ে দেওয়া হবে যে এখানে সম্প্রসারণ কোথায় হচ্ছে, তোমাকে কিন্তু সেটা বের করতে হবে অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে, অথবা বাক্য কোন প্রকারের সেটা আইডেন্টিফাই করতে হবে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো বোঝা খুব জরুরি। তোমার কিন্তু এই জিনিসগুলো আসবে না, মানে একদম এই উদাহরণ আসবে না, কিন্তু তুমি যদি বুঝতে পারো যে আমি উদ্দেশ্যের সাথে আরেকটি শব্দ ব্যবহারের মাধ্যমে সেটা সম্প্রসারণ করতে পারছি, সেটার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারলে যে কিভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের কাছে এখন পর্যন্ত ক্লাসটি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। তাহলে হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে বিধের সম্প্রসারণ নিয়ে পড়াশোনা করব। তার আগে উদ্দেশ্যের সম্প্রসারণ আমাদের কাছে ক্লিয়ার কিনা সেইটা একটু আমরা তোমাদের কাছ থেকে কমেন্টে দেখে নিতে যাচ্ছি। সো বন্ধুরা, তোমরা যারা আমার সাথে ক্লাসটিতে আছো, ক্লাসটি করছো, একটু আমাকে জানাও যে তোমাদের কাছে আমরা যতটুকু অংশ পড়েছি সেইটা তোমাদের কাছে পরিষ্কার কিনা এবং এখন ঠিক মতো বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন অনেকবার বলেছো রীতিসিদ্ধ কি, রীতিসিদ্ধ কি, রীতিসিদ্ধ কি। আমি আন্তরিকভাবে দুঃখিত, তুমি মোস্ট প্রবাবলি আমি হয়তো তোমার কমেন্টটা আগে মিস করে গিয়েছি, এই জন্য তোমার এতবার লিখতে হয়েছে। রীতিসিদ্ধ মানে হচ্ছে রীতি, অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণে কিন্তু সবকিছু কি করা হয়, বাংলা ব্যাকরণের নিয়মের মাধ্যমে আমরা পড়াশোনা করে থাকি। তো সেই জায়গা থেকে আমাদের বাংলা ব্যাকরণে আমরা দেখেছি রীতি সিদ্ধ অর্থ, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে যেই শব্দটি অর্থাৎ বাংলা ব্যাকরণে যেই অর্থটি ব্যবহার করা হয় দ্বিতীয় পদের ক্ষেত্রে রীতিসিদ্ধ শব্দের অর্থ বা রীতিসিদ্ধ বলতে সেই বিষয়টিকে বোঝানো হয়ে থাকে। সো আমরা আশা করি ক্লিয়ার। মোটামুটি তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়েছো যে যে বিষয়গুলো আমরা পড়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো, অল ক্লিয়ার বলছো। নেহাল আমাদের সাথে আছো, বিল্লাল আছো আমাদের সাথে, সাব্বির হাসান আছো আমাদের সাথে, আশরাফুল হক নাইম আছো, তারপর হচ্ছে মুনতাসিম তাশরিফ আছো। সবাই বলছো মোটামুটি ক্লিয়ার এবং বুঝতে পেরেছো। সো আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। আমরা বিদেহের যে সম্প্রসারণ রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, এখানে হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ আমরা পড়েছি। বিদেশ সম্প্রসারণ কিভাবে? বিদেশ সম্প্রসারণ হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে কিন্তু আমরা সম্প্রসারণ দেখতে পাচ্ছি। যেমন প্রথম উদাহরণটা দেখো, দ্রুত ঘোড়া চলে। এখন চিন্তা করো, এইটা তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো একদম সহজ একটা এক্সাম্পল, এখানে মানে কি বোঝাতে চেষ্টা করছেন? এখানে বোঝানোর চেষ্টা করছি এটা বেসিক এক্সাম্পল। দ্রুত ঘোড়া চলে এটা যেমন হতে পারে, দ্রুত গাড়ি চলে হইতে পারে, দ্রুত অন্য মানে অথবা হচ্ছে একজন মানুষ জোরে দৌড়াচ্ছেন, এইভাবেও কিন্তু তুমি বলতে পারো। অর্থাৎ আমি যখন কোন ক্রিয়াকে সম্প্রসারণ করছি, আমি যখন কোন ক্রিয়ার এই যে দ্রুত, এই দ্রুতটা কোন
আমাদের এই পুরা বাক্যের মধ্যে কোনটার গুণকে বোঝাচ্ছে, মানে কি দ্রুত চলছে সেটা না, কিন্তু দ্রুত চলছে অর্থাৎ চলার গতিটা কেমন, চলার গতিটা হচ্ছে দ্রুত, অর্থাৎ আমার যে বিদেহ রয়েছে সেটিকে সম্প্রসারিত করে দিচ্ছে উদ্দেশ্যের আগে বসে, সেই জন্য এটিকে কি বলা হয়ে থাকে, এটিকে বলা হয়ে থাকে বিদেহ সম্প্রসারণ। আশা করি বুঝতে পেরেছো। সেম ভাবে দেখো অতিশয় দ্রুত জেট বিমান চলে, আবারও দেখো এই চলেকে কিন্তু সম্প্রসারণ করছে কিভাবে, অতিশয় দ্রুতর মাধ্যমে। সুতরাং আমরা কি দেখছি, বিদেশ সম্প্রসারণ করছে অতিশয় দ্রুতের মাধ্যমে। কারকাদি যুক্ত করে দেখো ঘাটে ঘাটে ভুবনের ভাসিছে, সো এখানে ভাসিছে সম্প্রসারণ করা হয়েছে ঘাটে ঘাটের মাধ্যমে। তো এইভাবে যখন আমরা দেখব যে আমরা যে সম্প্রসারণটা ব্যবহার করছি সেই সম্প্রসারণটা মূলত আমাদের বিদেহের বা বিদেহের সাথে সম্পর্কিত, সেই জায়গা থেকে আমরা বলবো এটি কিন্তু উদ্দেশ্য নাকি বিদেহের সম্প্রসারণ। আমাদের কাছে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা মোটামুটি কিন্তু অনেকটুকু অংশ পড়েছি। কি কি পড়লাম এখন পর্যন্ত একটু চিন্তা করো, আমরা একটু ব্রেইনস্টর্ম করে নিই, একটু টাইম নিয়ে নিই, আমাদের তাড়াহুড়া নাই, আমরা আস্তে ধীরে পড়বো। আমরা পড়ার মাঝখানে আজকে ক্লাসের মাধ্যমে শিখে যাব একদম সবকিছু, যেন আমাদের বাসায় জাস্ট আর হাফ এন আওয়ার টাইম দিই, 1 আওয়ার টাইম দিই, আমাদের এই প্রিপারেশন বাক্য নিয়ে একদম কমপ্লিট হয়ে যায়। সো এটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে তুমি যেহেতু বাংলার পিছনে আমার সাথে টাইম দিচ্ছ, একটু ভালো মতো সময় দাও, আমরা পুরোপুরি আমাদের যে প্রিপারেশন আছে সেটা কমপ্লিট করে ফেলি। সো আমরা কি জানি, আমরা জানি সরল বাক্যের একটা উদাহরণ বা সরল বাক্যটা বুঝে নেই। আমরা বলেছিলাম কিন্তু আজকে যে সবগুলো বিষয় আমরা একদম ধরে ধরে পড়বো। সরল বাক্যের ক্ষেত্রে একটাই কর্তা থাকবে, একটাই বিধেয় থাকবে, এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো সেটা হচ্ছে সরল বাক্য। যেমন পুকুরে পদ্মফুল জন্মে, এখানে কি একটাই উদ্দেশ্য, একটাই হচ্ছে জন্মে বা পদ্মফুল জন্মে, এই অংশটা হচ্ছে বিধেয়। সো আমি বিধেয়র অংশটা হচ্ছে উপরে মার্ক করে দিচ্ছি, আর হচ্ছে পুকুরে এটা হচ্ছে নিচে মার্ক করা আছে। সো আমরা আশা করি স্ক্রিন থেকে সবাই ক্লিয়ার যে পুকুরে পদ্মফুল জন্মে, এখানে পদ্মফুল উদ্দেশ্য, একটা উদ্দেশ্য, পদ্মফুল জন্মে একটাই বিদেহ। সো এই কারণে আমাদের আশা করি ক্লিয়ার যে এটা একটা সরল বাক্য। এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল, ভাইয়া আমরা কিন্তু খণ্ডবাক্য আশ্রিত বাক্য এগুলো বুঝতেছি না। সো এইটা বোঝার মতো সময় এখন চলে আসছে, ক্লাসে আমরা সবাই একটু মনোযোগ দিব, কারণ এই অংশটুকু কিন্তু বেশ কঠিন। সেটা হচ্ছে আমরা পড়েছি যে একটা বাক্যে একটা কর্তা একটা উদ্দেশ্য থাকলে সরল বাক্য। এখন একটা বাক্যে যদি একটা কর্তা একটা উদ্দেশ্য না থেকে একাধিক থাকে, অর্থাৎ একটা বাক্যের সাথে আরেকটা বাক্য আশ্রিত থাকে, তখন সেটিকে বলা হয় জটিল বাক্য। ঠিক আছে? সো জটিল বাক্য কখন, একটা জিনিস মনে রাখো, এটা হচ্ছে সিম্পল একটা বাক্য থাকতেছে, একটা বাক্যে একটাই উদ্দেশ্য একটা বিধেয়। আর পরের জটিল বাক্য কখন, যখন এক বা একাধিক বাক্য একটা আরেকটার সাথে একসাথে থাকে, তখন সেটাকে বলা হয়ে থাকে কি বাক্য, জটিল বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে মনে রাখবা যে একটা প্রধান বাক্য থাকে, আরেকটা কি থাকে, আরেকটা হচ্ছে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে। আশ্রিত খণ্ডবাক্য মানে, আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে প্রধান বাক্যের সাথে সম্পর্কিত, অর্থাৎ প্রধান যে বাক্যটা থাকবে সেটার সাথে সম্পর্কিত হয়ে সেটার আশ্রয়ে বেঁচে থাকবে। আশ্রিত থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। সো জটিল বাক্যের যে দুইটা অংশ সেটা নিয়ে আমরা এখন, তোমার মনে হচ্ছে ভাই এক্সাম্পল দেন, এক্সাম্পল ছাড়া তো বুঝতেছি না। সো নেক্সট স্টেপটাই হচ্ছে আমাদের এক্সাম্পল দিয়ে ভালো মতো বোঝা। এই জিনিসটা, এই পার্টটা অনেক অনেক বেশি জরুরি, তোমরা একটু সবাই মনোযোগ দিও। সো দুটি অংশ কি কি, আশ্রিত বাক্য, প্রধান খণ্ড বাক্য। দেখো, যেই পরিশ্রম করে সেই সুখ লাভ করবে, এখানে প্রধান বাক্য কি, প্রধান বাক্য মানে প্রধান টার্গেটটা কি, প্রধান টার্গেটটা হচ্ছে সুখ লাভ করেছে, এটা কিন্তু আমাদের প্রধান খণ্ড বাক্য। কার উপর আশ্রয় করে, অর্থাৎ কোন বিষয়ের উপর নির্ভর করে সে সুখ লাভ করছে, সে সুখ লাভ করছে পরিশ্রম করার উপর নির্ভর করে, অর্থাৎ পরিশ্রম করার যে বাক্যটা সেটা কিন্তু আমার আশ্রিত বাক্য। পরের বাক্যটা কি, পরের বাক্যটা দেখছি, সে যে অপরাধ করেছে তা মুখ দেখিয়ে বুঝেছি, অর্থাৎ মুখ দেখে বুঝেছে, এইটা কিন্তু আমার এই বাক্যটার মেইন জায়গা বা মেইন সেন্স, যে আমি এই বাক্য থেকে কি যাচ্ছি, এই বাক্য থেকে আমি বুঝতে পারছি যে মুখ দেখে একটা কিছু বুঝতে পারছে। সো বুঝতে পারছে, কোন জিনিসটা বুঝতে পারছে, বুঝতে পারছে হচ্ছে সে যে অপরাধ করছে। সো আমি মেইন যে জায়গাটা, মেইন যে জিনিসটা একটা বাক্য থেকে আমরা বুঝতেছি, সো সেই জিনিসটা কিন্তু আমরা প্রধান খণ্ড বাক্য বলবো। আর যেই জিনিসটা হচ্ছে সেই বাক্যের সাথে সম্পর্কিত, অর্থাৎ আশ্রিত হয়ে আছে, সেটাকে আমরা বলে থাকবো কি বলতো, সেটাকে আমরা বলে থাকবো আশ্রিত খণ্ডবাক্য।
আমাদের কাছে কি ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাকে যারা প্রশ্ন করেছিল যে ভাই আশ্রিত বাক্য বা এগুলো নিয়ে আমরা কবে পড়বো বা কখন পড়বো, আমরা কিন্তু পড়ে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমরা যতটুকু অংশ পড়েছি। আমার সাথে যদি তোমরা ইন্টারঅ্যাকশনটা ঠিক মতো করো, আমার সাথে যদি যোগাযোগটা ঠিক মতো করো বা কথা বলো, তাহলে কিন্তু তোমাদের এই লাইভ ক্লাসগুলো তোমাদের বেশ ভালো লাগবে। সো কমেন্ট পড়তেছি আমি একটু পরে, একটু পড়ানোটা শেষ করে আজকে কিন্তু আমাদের একটা প্রায় 20টা কোশ্চেনের একটা কুইজ সেশন আছে এই ক্লাসের শেষে। কুইজ সেশনটা কেন আছে? কারণ আমি যে তোমাকে জিনিসগুলো পড়াচ্ছি সেটা তুমি কতটুকু নিতে পারছো বা কতটুকু বুঝতে পারছো সেইটা বোঝার জন্য। সো ক্লাসটা শেষ পর্যন্ত সবাইকে একটু থাকতে হবে, তখন আমি সবার কমেন্ট পড়বো, কথা দিচ্ছি, কোনো প্যারা নেই। সো আমরা যেহেতু ব্যাকরণ নিয়ে পড়ছি, এখন আমরা কমেন্ট পড়ার মতো খুব বেশি সুযোগ নাই, কারণ হচ্ছে এমসিকিউ টাইপ তো আর থাকে না। সো আমি হচ্ছে ডিরেক্ট প্রশ্ন না করে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কি কি বিষয় আছে। সো পরের যে বিষয়টা আমরা পড়ছি যে আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার। আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে 3 প্রকার, যেটি সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা রাখতে হবে তেমন না, তবে আমরা যেহেতু পড়াশোনা করছি বা পড়ছি একটু জাস্ট খালি জেনে রাখি। আশ্রিত খণ্ডবাক্য 3 প্রকার হতে পারে। বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বিশেষ স্থানীয় আশ্রিত বাক্য কখন? যখন হচ্ছে এটা জানা কেন জরুরি? এটা হচ্ছে আমি বলেছি যে তোমার এই সংজ্ঞা জানার দরকার নাই, কিন্তু এইখান থেকে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে তোমার কোনটা আমার প্রধান খণ্ডবাক্য, কোনটা আমার আশ্রিত খণ্ডবাক্য। কেন? কারণ হচ্ছে তোমার এখান থেকে কিন্তু অনেক বেশি তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এইখানে তোমাকে নির্ধারণ করতে হবে। এখন তোমাকে প্রশ্ন করি, যেহেতু কমেন্ট পড়ার কথা বললা, সো বলো তো এখন এখানে যে আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে, এখানে প্রধান খণ্ডবাক্য কোনটা? এবং এটা জাস্ট খালি যদি হয় আমি মাঠে গিয়ে দেখলাম, কমেন্টে জানাও 1। যদি হয় খেলা, যেহেতু অনেক বড় একটা লাইন, সো হচ্ছে তোমার কষ্ট করে বলার দরকার নেই। যদি হয় খেলা শেষ হয়ে গিয়েছে তাহলে বলো 2। সো আমি আমি মাঠে গিয়ে বললাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বলো তো এখানে প্রধান খণ্ডবাক্য কোনটা, যেটা তোমাদের কাছে মনে হচ্ছে? আচ্ছা, সো অনেকেই বলছো যে একটু আমাদেরকে আরেকবার কমেন্ট, আরেকবার হচ্ছে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, সো আমরা ট্রাই করব আরেকবার বোঝানোর জন্য। সো কোনো প্যারা নাই, যারা হচ্ছে বুঝতে পারো নাই সমস্যা নেই, আমরা হচ্ছে চেষ্টা করব এই যেই সমস্যাগুলো তোমাদের রয়েছে সেগুলো আরেকবার পড়ায় দেওয়ার জন্য। সো আমরা যেটা বলছিলাম যে আমি মাঠে গিয়ে দেখলাম, আচ্ছা সবাই মোটামুটি বলছো যে খেলা শেষ হয়ে গিয়েছে, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আচ্ছা, সো হ্যাঁ ঠিক আছে, যারা কমেন্ট করেছো আমি একটু নামগুলো পড়ি। সেটা হচ্ছে কি, নামগুলো আমরা দেখছি যে হচ্ছে ফারিয়া হক আছো আমাদের সাথে, তাহিরা কিবরিয়া আছো, বলছো 2। রিফাত বলছো 2, ফাতেমা চৌধুরী বলেছো 2, হাসিম বলেছো 2, স্কাইবার বলেছো 2, রওশিন আফরোজ, আবেদ চৌধুরী, শাহানা জাফরিন অর্থী, সোনিয়া ইয়াসমিন তুলি, তারিকুজ্জামান তারিক, মুহতাসিম, আনিকা, তারিক দেলোয়ার, অর্পা বড়ুয়া, সবাই বলছো 2। অসংখ্য ধন্যবাদ, আমাদের উত্তরটা সঠিক হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। সো যে বলেছিলা যে আমাদের কি আমরা বুঝতে পারছি না, তার জন্য আমি একটু রিপিট করি যদি, সেটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্য আমি কখন বলবো? যখন আমি দেখব যে আমার এই কাজটা কিসের সাথে রিলেটেড। যেমন আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে, সো আমার এই বাক্য থেকে আলটিমেট রেজাল্টটা কি আসতেছে, কি বুঝতে পারতেছি, আমি কিন্তু শেষে গিয়ে বুঝতে পারছি যে আমরা যে খেলাটা দেখার জন্য গিয়েছিলাম, অর্থাৎ খেলাটা শেষ হয়ে গিয়েছে, সেটা আমাদের জন্য প্রধান খণ্ডবাক্য। আর সেই খেলাটা আমি কিভাবে দেখতে পাচ্ছি? আমি মাঠে গিয়ে দেখতে পাচ্ছি, অর্থাৎ সেকেন্ডারি বা হচ্ছে এটাকে বলা হয়েছে কি আশ্রিত খণ্ডবাক্য। তো আশা করি এইভাবে তোমরা বাসায় যে কাজটা করবা, তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে তোমরা নিজেরা বাকি যে বাক্যগুলা রয়েছে, যেমন তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না, ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না। এই বাক্যগুলোর মধ্যে কোনটা হচ্ছে আশ্রিত বাক্য, কোনটা খণ্ড বাক্য, এইটা তোমরা হচ্ছে নিজেরা একটু চেষ্টা করবা, বাসায় প্র্যাকটিস করবা, একটা হোমওয়ার্কের মতো বানাই ফেলতে পারো। সে বানানোর পরে ওইটা আমাদেরকে পোস্ট করে দিলে আমি সেটা চেক করে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে। আমরা আজকের মানে এই ক্লাসটিতে যতগুলা যতগুলা জটিল বাক্য পড়বো, সবগুলার মিশ্র বাক্য মানে আশ্রিত বাক্য এবং প্রধান খণ্ড বাক্য কোনগুলা সেটা নির্ণয় করা
তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, সো এটা একটু সবাই করে ফেলতে হবে। যে আশ্রিত, এখন চলো আমরা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলি। বিশেষণ স্থানীয়টা কি? বিশেষণ স্থানীয়টা হচ্ছে প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্যের দোষ গুণ অবস্থা। সবসময় মনে রাখবা যে যখনই আমরা কোনো কিছুর দোষ গুণ অবস্থার কথা বলবো তখনই আমরা বুঝবো সেটা হচ্ছে বিশেষণকে বা বিশেষণ নিয়ে কোনো কাজ করছে। ঠিক আছে, যেমন হচ্ছে কি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখানে এখানে যে এই যে সেই বলা হয়েছে সেইটা কিন্তু সর্বনামের অবস্থা প্রকাশ করছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি সংজ্ঞা অনুযায়ী আমাদের সাথে কিন্তু মিল আছে, এবং সেই অনুযায়ী বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কোনটা? লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে? প্রধান খণ্ডবাক্য গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া করে যেই হচ্ছে আমাদের আশ্রিত খণ্ডবাক্য। এইভাবে তোমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ সবগুলো যে বাক্য সম্পর্কিত আমাদের যে আমরা যতগুলো বাক্য বলবো সেগুলো সবগুলো আইডেন্টিফাই করে ফেলা। ঠিক আছে, সো ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যতে কি হবে বলো তো? ক্রিয়া বিশেষণ স্থানীয়তে হচ্ছে ক্রিয়াপদের স্থান কাল ইত্যাদিকে নির্দেশ করবে, এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যের ক্ষেত্রে আমরা জানি, এবং হচ্ছে আমরা এই যেটা বললাম তোমাদের বাড়ির কাজ দিলাম, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা সেই বাড়ির কাজটা করে ফেলবো। আমরা বাসায় গিয়ে আমরা বাসা থেকে করে ফেলবো, তোমরা বাসায় আছো, সমস্যা নেই। সো পরের বাক্যে চলে যাই। আমরা জটিল বাক্য পড়ে ফেলেছি, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যৌগিক বাক্য নিয়ে পড়াশোনা করা। যৌগিক বাক্য একটু সহজ এবং মনে রাখার সব থেকে সহজ হয়। আমি কোনো সংজ্ঞা তোমাদেরকে বলছি না, মনে রাখবা কি হবে? এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, তথাপি ইত্যাদি যে অব্যয় যদি থাকে কোনো বাক্যের ক্ষেত্রে সেটিকে আমরা বলে থাকি কি বলতো? সেটিকে আমরা বলে থাকি হচ্ছে যৌগিক বাক্য। অর্থাৎ যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্য থাকে এবং পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে কিন্তু একটা সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি যৌগিক বাক্য। যৌগিক বাক্যের উদাহরণ দেখি। নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পদ দেখাতে পারলেন না। আচ্ছা বলতো, এই যৌগিক বাক্যের এই প্রথম বাক্য যেটা আমি মার্ক করলাম, নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পদ দেখাতে পারলেন না, এখানে কোন শব্দটি থেকে আমরা বুঝতে পারবো যে এটা একটা যৌগিক বাক্য? একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো ভাই। আচ্ছা ঠিক আছে, মিয়াদ রহমান আমাদের সাথে আছো, বেশ দাবি জানিয়েছো তোমার নামটা পড়ার জন্য, এই যে পড়ে দিলাম। পড়ানোর সময় অনেক সময় খেয়াল থাকে না, মিস হয়ে যায়, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি মন খারাপ না করে আমাদের সাথে ক্লাসটা করবা। সো আমরা তারপর হচ্ছে মোটামুটি যেটা বলছিলাম যে নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পদ দেখাতে পারলেন না। এখানে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে কোন শব্দটি থেকে আমরা বুঝবো যে আমাদের এই বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য। আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়া শুরু হয়েছে। যেমন তানজিনা নওশিন বলেছে কিন্তু, মিয়া আকিব হোসেন বলেছে কিন্তু, তারপর হচ্ছে আহমেদ নাফিস বলেছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে যৌগিক আমরা জানি, কিন্তু আমরা যৌগিক বাক্য বলবো, এখানে কম্পাউন্ড শব্দটি ব্যবহার করব না। সঞ্জিদা সুপ্তি বলেছো কিন্তু। আচ্ছা, আব্দুল আহমেদ বলেছো বটে। মুহতাসিম বলেছো কিন্তু। তাশরিফুল বলেছো কিন্তু। মাইশা বলেছো কিন্তু। দেলার হোসেন বলেছো কিন্তু। আশিক হোসেন বলছো কিন্তু। আচ্ছা, অর্বা বড়ুয়া বলছো কিন্তু। মাসুদ পারভেজ বলছো বাট। সাজ্জাদ হোসেন বলছো বাট। সো আমরা একটু আবার চলে যাই, তো চলো দেখি আমাদের অব্যয় পদগুলোর মধ্যে কি কি ছিল। অব্যয় পদের মধ্যে ছিল কিন্তু। সো কিন্তু যেহেতু ছিল, আমরা এখান থেকে সহজেই বলতে পারছি যে কিন্তু ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একদম ডিরেক্ট। তোমাকে যৌগিক বাক্যটা আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা সব থেকে বেশি সহজ। নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পদ দেখাতে পারলেন না। দেখো, কিন্তু আগ পর্যন্ত মানে একটা বাক্য হয়, কিন্তুর পরে আরেকটা বাক্য আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুটি বাক্য মিলে একটি সম্পূর্ণ বাক্য গঠন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সেটিকে যৌগিক বাক্য বলছি। পরেরটাতে চলো আমরা একটু চেষ্টা করে ফেলি। বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে সে ধোবাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। এইখানে আমাদেরকে একটু বলে ফেলো তো বন্ধুরা, যে আমাদের কোন অংশটা থেকে আমরা নির্ধারণ করতে পারি যে এটা একটা যৌগিক বাক্যের উদাহরণ। আমি একটু কমেন্টের দিকে যদি লক্ষ্য করি। আচ্ছা, সো অথচ বলা শুরু করেছো ফারহাদ ইসলাম। নাফিস বলেছো, তারপর হচ্ছে যে আচ্ছা ৪৪% বলছো হচ্ছে ইমরান। সমস্যা নেই ভাইয়া, চার্জে দিয়ে দাও, আমরা ক্লাস করে ফেলি। তারপর হচ্ছে
তারপর ভুল উত্তর দিলে ভাই নাম পড়ে, এখন থেকে ভুল উত্তর দিতে হবে মনে হচ্ছে। না না না, ভুল উত্তর দিলে নাম পড়বে এরকম কিছু না, আমি সবার নাম পড়ার চেষ্টা করছি। বুশরা বলছো অথচ, তৃষা বলছো অথচ, আব্দুল্লাহ হাসান তানজিম বলছো অথচ, অর্পা বড়ুয়া বলছো অথচ, মুনতাসিম তাশরিফ বলেছো অথচ। আচ্ছা, সো তারিকুজ্জামান তারিক বলেছো অথচ। আচ্ছা ঠিক আছে, নুসরাত রুমি বলেছো অথচ। সো আমরা হচ্ছে বুঝতে পারছি সবাই মোটামুটি এই জায়গা থেকে ক্লিয়ার যে বস্ত্র মলিন কেন, বা আমরা যখন যৌগিক বাক্য পড়বো তখন আমরা এই অব্যয় সূচক যে পদগুলো রয়েছে সেগুলোকে নির্বাচন করা বা নির্ধারণ করা, খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে যেটা হবে, আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোনটা আমাদের জন্য যৌগিক বাক্য, এবং সহজেই আমরা কিন্তু নির্ধারণ করে আমাদের প্রশ্নের উত্তর করে দিতে পারবো। সো অনেকে আমাদের সাথে অথচের উত্তরটা দিয়েছো, রাইসা বলেছো, তারপর হচ্ছে লামিমা বলেছো, ইবনে হাজ বলেছো, সিদরাতুল মুনতাহা তাবিতা বলেছো, আচ্ছা রুহি আফরোজ বলেছো। তো মোটামুটি অথচ নিয়ে আমরা আর কমেন্টে না যাই, আমরা পরবর্তী অংশে একটু ফোকাস করি। এখন যেটা ইম্পর্টেন্ট, বাক্য রূপান্তর কেন ইম্পর্টেন্ট? তোমাদের প্রশ্নেতে ডাইরেক্ট বাক্য বা একদম সরাসরি বাক্য রূপান্তর পরীক্ষায় আসে, বলা হয়ে থাকে সরল বাক্য আছে জটিল বানাও, জটিল আছে তুমি এটাকে যৌগিক বানাও। সো সেই জায়গা থেকে আমাদের কিছু জিনিস বা কিছু নিয়ম একটু জানতে হবে, বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দিই। যেমন মিশ্র বাক্যের ক্ষেত্রে যদি, তবে, সে, যে, তারা, যারা, তারা, যে, সেই, যেই, সে বা যে, সে, এগুলো যদি থাকে সেটি সংযোগ চিহ্ন ব্যবহৃত হবে। সরল বাক্যকে মিশ্র বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে খণ্ড বাক্যে পরিণত করতে হবে। তোমার কাছে নিশ্চয় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এগুলা তো বলছেন, বাট এগুলো আমি বুঝবো কেমনে? এগুলা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা জাস্ট আমাদের পরের স্লাইডগুলো যখন আমরা একটা পর একটা যেতে থাকবো, আমরা কিন্তু প্রত্যেকটার জন্য উদাহরণ আছে। সো উদাহরণের মাধ্যমে পড়ার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবো বা একদম বুঝতে পারবো। সো আমরা ফার্স্টে একটু দেখে নিচ্ছি যে আমাদের কি কি রুলস বুঝতে হবে বা কি কি নিয়ম আমাদেরকে জানতে হবে। যেমন পরেরটা কি, পরেরটা হচ্ছে বাক্য দুটির সংযোগ বিধানে সম্বন্ধ সূচক যদি, তবে, যে, সে প্রভৃতি পদের সাহায্য উক্ত বাক্য এবং প্রধান বাক্যটিতে পরস্পর সাপেক্ষ করতে হয়। আচ্ছা, সো মিশ্র বাক্যকে সরল করতে বা সরল বাক্যে রূপান্তর করতে মিশ্র বাক্যের অপ্রধান খণ্ড বাক্যকে সংকুচিত করতে হবে, মানে ছোট করে ফেলতে হবে। এবং ছোট করার মাধ্যমে কি বলতে হবে বলতো, একটা পদে নিয়ে আসতে হবে। মিশ্র বাক্যে কিন্তু অনেকগুলা পদ থাকে, সেই জায়গা থেকে আমাদেরকে চেঞ্জ করে বা হচ্ছে সংক্ষেপণ করে আমাদেরকে কি করতে হবে, একটা সাধারণ বাক্যাংশে পরিণত করে ফেলতে হবে। পরবর্তীতে কি, পরবর্তীতে রয়েছে সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হবে, এবং যথাসম্ভব সংযোজক বিয়োজক অব্যয়ের প্রয়োগ আমাদেরকে কিন্তু এই জায়গাটাতে করতে হবে। ঠিক আছে? সো আচ্ছা, সো আমরা চলো একটু পরের অংশটা দেখে ফেলি। যৌগিক বাক্যকে যদি সরল বাক্যে পরিণত করতে হয় তখন আমরা কি কি নিয়ম মেনে রাখবো বা মানবো। প্রথমেই হচ্ছে বাক্য সমূহের সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ বাক্য সমূহতে যে সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে, সেই সমাপিকা ক্রিয়াকে আমি একদমই পরিবর্তন করব না। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। ৩ নাম্বার নিয়ম হচ্ছে অব্যয় পদ থাকলে, অব্যয় পদ কোনগুলা বন্ধুরা? অব্যয় পদ হচ্ছে এবং, তারপর হচ্ছে কিন্তু, অথচ ইত্যাদি যে অব্যয় পদগুলো আমরা একটু আগে বলেছি, সেগুলো যদি থাকে সেগুলোকে বাদ দিয়ে ফেলতে হবে। কোন কোন স্থলে একটি বাক্যকে হেতুবোধক বাক্যাংশে পরিণত করতে হবে। সো আমরা যদি একটু দেখি যে যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তরের ক্ষেত্রে যৌগিক বাক্যের অন্তর্গত পরস্পর নিরপেক্ষ বাক্য দুটির প্রথমটির পূর্বে যদি কিংবা যদিও এবং দ্বিতীয়টির পর পূর্বে তাহলে বা তাহা হইলে অব্যয়গুলো ব্যবহার করতে হবে। এটা কি, এটা হচ্ছে যৌগিক বাক্যকে আমরা মিশ্র বাক্যে রূপান্তরিত করছি। পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে বাক্যের বিভিন্ন অংশ পৃথক করে তাদের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় প্রণালীকে বাক্য বিশ্লেষণ বলে। এগুলা কিন্তু আমি জাস্ট খালি তোমাদেরকে দিয়ে রাখছি যেন তোমরা প্রয়োজন হলে পড়ে নিতে পারো। এটা তোমাদের জন্য জানা একদম খুব বেশি ম্যান্ডেটরি না। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা যদি তুমি বাসায় করো, রূপান্তরটা যদি বারবার করো, তাহলে তুমি প্যাটার্নটা বুঝবা বা কিভাবে আমরা এই বাক্য পরিবর্তনটা করব সেইটা বুঝতে পারলে চলবে। এই ব্যাকরণের এই ভাষাগুলো বেশ জটিল। সো এগুলো একদম মুখস্থ করার তো চেষ্টা করার কোনো দরকার নেই। আমার সাথে একটু পড়ো, পড়ার মাধ্যমে বুঝতে পারলে ভালো, না বুঝলে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের কাছে কিন্তু সবগুলা বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে চলো আমরা মোটামুটি আমাদের কিন্তু যে মেইন বিষয়গুলো ছিল বাক্য নিয়ে, যে আমরা কি কি জিনিস চাচ্ছি বা কি কি বিষয় পড়ছি,
সেইটা আমরা মোটামুটি কিন্তু করে ফেলেছি। বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে একদম বলে দিচ্ছি। আমরা বাক্য রূপান্তর নিয়ে এখানে ক্লাসে করছি না, কারণ এটা তোমাদের এন্ড থেকে আমাদের একটু পাওয়া দরকার। সো তোমরা আমার জন্য দুইটা কাজ করবে। একটা হচ্ছে যে বাক্যগুলো আমরা এই স্লাইডটাতে দেখছি বা এই ক্লাসটাতে দেখেছি সেগুলার তোমরা হচ্ছে প্রধান খণ্ডবাক্য কোনটা, আশ্রিত খণ্ডবাক্য কোনটা, সেইটা তোমরা আমাদেরকে একটু করে দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আগামীকালকে তোমাদের জন্য একটা ক্লাস নোট টাইপের রেডি, নোট না আমি ঠিক রূপান্তর রেডি করে দিব, মানে বাক্য রূপান্তরের জন্য কোশ্চেন দিয়ে দিব। সেই কোশ্চেনগুলো তোমরা সেই পোস্টটা কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দিবা। তাহলে যেটা হবে আমি একদম সরাসরি দেখতে পারবো যে তোমরা ঠিকমতো পারছো কি পারছো না। কারণ আজকে ক্লাসে যেটা হচ্ছে আমাদের সাথে যেই মানুষ বা তোমরা যারা ক্লাস করছো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের বুঝতে যে তোমরা আসো আদৌ সেই বাক্য রূপান্তরটা সঠিকভাবে পারবে কিনা। সেই জায়গা থেকে আমরা কালকে এই কাজটা সবাই একটু করে ফেলবো। সো যেটার কথা আমরা বলেছিলাম যে আমাদের শেষে একটু কমেন্ট, আমাদের শেষে হচ্ছে তোমাদের কুইজের মতো থাকবে। সো সেটা থেকে যেন আমরা বুঝতে পারি যে আমরা আজকে ক্লাসটা যেটা করলাম সেটা আমরা কতটুকু বুঝতে পেরেছি। তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমরা যখন ক্লাসটা করব বা আমরা যখন কুইজগুলো দিব আমরা 20টা কুইজের মধ্যে কতটি হচ্ছে সেটা তোমাকে ক্লাসের শেষে আমাদেরকে একটু জানিয়ে দিবা। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ছিল। আমরা হচ্ছে প্রত্যেকটা কমেন্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রথম দিকের নামগুলো পড়ার চেষ্টা করব, কারণ সবগুলো নাম পড়া আমাদের পক্ষে কিন্তু একদমই সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে তুমি যখন উত্তরটা করবা কি করবা, উত্তরটা হচ্ছে আমাদের এক লিখে আমাদের অ্যান্সারটা করবা, 2 লিখে অ্যান্সার করবো, এইভাবে আমাদের কিন্তু কমেন্টে তোমরা উত্তরগুলো জানিয়ে দিতে পারো, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি বলবো, আমরা হচ্ছে চলো একটু প্রশ্নের উত্তর করে ফেলি যে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার। এটার উত্তর আসা অলরেডি শুরু হয়েছে। আমরা দেখছি অর্পা বড়ু আমাদের সাথে উত্তর দিয়েছে, চারু সাইকে উত্তর দিয়েছে, মাহবুবা তোয়েব ঐশী উত্তর দিয়েছে, বুশরা আব্দুল করিম উত্তর দিয়েছে, তারপর হচ্ছে মুতাসিম তাশরিফ উত্তর দিয়েছে 3 প্রকার, মাহবুবুর রহমান রাসেল দিয়েছো, রামিয়া শাহেদ দিয়েছো। অর্থাৎ সবাই বলছো গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে কত প্রকার, বাক্য হচ্ছে 3 প্রকার। তোমাদের উত্তর সঠিক হয়েছে। আরো উত্তর দিয়েছে আরবি আমিন, ফাতেমা আমিন, ফাহমিদা জাহান রাইসা। সবার উত্তর আমরা কিন্তু পড়তে পারবো না, তাও আমি চেষ্টা করছি। সামান্তা ইসলাম, দেলোয়ার হোসেন আমাদের সাথে উত্তর দিয়েছে। সামান্তা ইসলাম দিয়েছো, ফাহমিদা জাহান রাইসা দিয়েছো। সো শাহাদাত হোসেন দিয়েছো, সামিয়া ইসলাম বলছো সি। সি হবে না, আমাদের গঠনগত দিক থেকে বাক্য কিন্তু 3 প্রকার। আচ্ছা, সায়েদা মাসিয়া মাজিয়ান বলছো অরবি বলছো 3 প্রকার, কে এন লিজা বলছো 3 প্রকার, লামিয়া লামিয়া বলছো 3 প্রকার। ধন্যবাদ তোমাদেরকে। যারা যাদের নাম পড়িনি তারা হচ্ছে তাড়াতাড়ি সেকেন্ড প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এইটা কোন ধরনের বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য। 2 দিয়ে আমরা হচ্ছে একটু কমেন্টে অ্যান্সার গুলা জানিয়ে দিব, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু সহজে বুঝতে পারবো। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। আচ্ছা, সো এটা আমরা একটু দেখে নেই যে আমরা কোনটা আমাদের অ্যান্সার হবে। যৌগিক বাক্য হবে, মিশ্র বাক্য হবে, সরল বাক্য হবে, নাকি জটিল বাক্য হবে। আচ্ছা, মিশ্র বাক্য বলেছো অনেকেই। আর কে কি বলছো একটু দেখে নেই যে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য। এটা যৌগিক বাক্য, সরল বাক্য, মিশ্র বাক্য, নাকি হচ্ছে জটিল বাক্য। তারপর হচ্ছে যে 2 এর ক্ষেত্রে বলছো যৌগিক বাক্য। আচ্ছা, তারপর মুন্না বলছো ডি জটিল বাক্য, শাহাদাত হোসেন বলছো জটিল বাক্য, মারুফ রহমান বলছো জটিল বাক্য। আচ্ছা, যৌগিক বাক্য বলেছো মুতাসিম তাশরিফ, মাহবুবুর রহমান রাসেল বলছো যৌগিক বাক্য। আচ্ছা, মাহমুদুর রহমান মিতুল বলছো জটিল বাক্য। আচ্ছা, এইটা নিয়ে তোমাদের মধ্যে বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। কেন কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা আমি জানি, সে কারণেই বহু নির্বাচনীটা এখানে দেওয়া। সো এখানে এটার উত্তর হচ্ছে যৌগিক বাক্য। কেন? কারণ হচ্ছে তোমাদের কাছে মনে হয়েছে যে এইটা এখানে হচ্ছে আমরা 2টা সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং আমরা যে দেখেছিলাম যে প্রধান খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্যের সাথে আমরা তুলনা করে ফেলেছি, যে আমি আলটিমেট রেজাল্ট কি পাচ্ছি, যে বুদ্ধি বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ বয়স বেড়েছে। এইভাবে আমরা সব বাক্য চিন্তা করব না। বাক্যের ক্ষেত্রে আমরা দেখব আমাদের যে একদম ফার্স্ট মানে একদম প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অব্যয়সূচক বাক্য, মানে অব্যয়সূচক শব্দ দিয়ে 2টি বাক্যকে জোড়া লাগানো হচ্ছে। যদি সেটা করা হয়ে থাকে তখন আমরা নির্দ্বিধায় ওটার উত্তর দিয়ে দিব কি বলতো, যৌগিক বাক্য। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। যারা জটিল বাক্য বলছো, জটিল বাক্য কিন্তু উত্তরটি নয়, উত্তরটি হচ্ছে যৌগিক বাক্য। বাক্যের প্রধান 3টি গুণ কি কি আমরা এটা তোমাদেরকে জিজ্ঞেস করছি। আর তারপর হচ্ছে তোমরা উত্তর করতে করতে একটু বলে দিই। আকাঙ্ক্ষা, আসক্তি, শুদ্ধতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, স্পষ্টতা, যোগ্যতা, আকাঙ্ক্ষা, শুদ্ধতা, যোগ্যতা। সো এইটার ক্ষেত্রে হচ্ছে খুবই সহজ
এটার ক্ষেত্রে হচ্ছে আমরা সবাই পারবো, তারপরও তোমরা একটু প্র্যাকটিসের মতো করে বাক্যের প্রধান 3টি গুণ কি কি সেটা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি যোগ্যতা, নাকি আকাঙ্ক্ষা, আসক্তি, শুদ্ধতা? আচ্ছা, সো মোটামুটি সবাই উত্তর করছে আমি দেখছি। সো যারা উত্তর করছো সবার উত্তর মোটামুটি হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তোমাদের উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সো পরের প্রশ্ন হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এই বাক্যটি কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, নাকি খণ্ড বাক্য? সো এইটা একটু একটু ডিফিকাল্ট কোশ্চেন, আমরা চেষ্টা করব একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেওয়ার জন্য। ফার্স্ট অপশন হচ্ছে সরল, 2 নম্বরে আছে যৌগিক, 3 নম্বরে আছে জটিল এবং 4 নম্বরে হচ্ছে খণ্ড বাক্য। সো আমরা যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটি হচ্ছে আমরা কি হব, আমরা হচ্ছে একটু দেখবো যে সরল, যৌগিক, জটিল এবং হচ্ছে খণ্ড, এই 4টি অপশনের মধ্যে কোনটি আমাদের জন্য কিন্তু অ্যান্সার। সো সবাই মোটামুটি আমরা একটু, আচ্ছা সবাই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এখনো ওইটাতে আছো। সো ওইটা থেকে আমরা কিন্তু চেঞ্জ করেছি 3 4, আচ্ছা 4। সো 4 এর ক্ষেত্রে প্রথম উত্তর দিয়েছে জান্নাতুল বুশরা, তারপর হচ্ছে চারু সাইকি বলছো সরল, আচ্ছা ঠিক আছে। সায়েদা মাইশা মাহজামিন বলছো সরল, নওরিন রহমান বলছো খণ্ড। সো আমরা 3 প্রকারের অ্যান্সার পেয়েছি। আর কারো কি যৌগিক মনে হচ্ছে? যৌগিক মনে হচ্ছে নাকি কারো? সো আমরা প্রায় 3 রকমের অ্যান্সার পেয়েছি, সরল, জটিল, খণ্ড। আমরা একটু দেখে নিব। আচ্ছা, ফাবিহা বিনতে রহমান বলছো সি, মাহবুবুর রহমান রাসেল বলেছো সি, তারপরে আর কি নুসরাত রুমি বলেছো সি। সো আমরা সবথেকে বেশি ভোট পেয়েছি হচ্ছে জটিলে, সেকেন্ড ভোট পেয়েছি সরলে এবং থার্ড ভোট পেয়েছি খণ্ড বাক্যে। মায়েশা আনামো বলছো সি, সায়দা মায়েশা মাহজাবিন বলছো সি, মেহরিন জাহানারাজ বলছো সি। সো আমরা একটু দেখে নিই অ্যান্সারটা কি। অ্যান্সারটা হচ্ছে সি, এটা হচ্ছে জটিল বাক্য। কারণ আমরা কি পড়েছিলাম, যেমন তেমন, অর্থাৎ দুটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, যেমন তেমন, যা তা, যেই সেই, এই ধরনের কিওয়ার্ডস গুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই এমসিকিউর যে প্র্যাকটিসটা, বহু নির্বাচনী প্র্যাকটিস, এর মাধ্যমে তুমি, আমরা একটু আগে যেই কিওয়ার্ডস গুলা পড়েছিলাম, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়েছিলাম, সেটা কিন্তু তোমার আরেকবার রিভাইজ হয়ে যাচ্ছে। সো আমরা যখনই কোনো একটা বাক্য পাবো তখন কি করবো বলতো, তখন হচ্ছে দেখবো যে বাক্যটা আমার কি করতেছে, বাক্যটার মধ্যে আমার কোনো ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলো আমার মনে রাখা প্রয়োজন, বাক্যের বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে রাখা প্রয়োজন, সেগুলো আমি পাচ্ছি কিনা। এবং অথচ থাকলে আমি বলবো যৌগিক বাক্য, যেমন তেমন, যা তা, এগুলা পেলে আমরা বলবো কি বলতো, এগুলা পেলে আমরা বলবো সেটা হচ্ছে জটিল বাক্য। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। পরে হচ্ছে হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষের দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে। এটি কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, নাকি অনুজ্ঞা? হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে, মানে পশু পাখির দিকে। এটি কোন ধরনের বাক্য? সরল হবে, জটিল হবে, যৌগিক হবে, নাকি অনুজ্ঞা হবে? এতে আছে হচ্ছে সরল, বিতে হচ্ছে জটিল, সিতে হচ্ছে যৌগিক, ডিতে হচ্ছে অনুজ্ঞা। সো আচ্ছা, সারিয়ার সাফকাত বলছে আমার নাম কেউই বলে না। ভাই, এই যে তোমার নাম বলে দিয়েছি, মন খারাপ করার কোনো কারণ নাই। সো তারপরে হচ্ছে যে রাশাদ মাহসামিন আছে আমাদের সাথে, আলফা ইসলাম সাফা আছো। আচ্ছা, জটিল বলছো হচ্ছে তাহমিদ, সব উত্তর সঠিক দেওয়ার পরেও দেখে না। আচ্ছা, দেখেছি শাহনাজ আফরিন অর্থী আমাদের সাথে আছে, আয়েশা রহমান আছে সি বলছো। তারপর হচ্ছে কিন্তু আমারটা বললেন না। আচ্ছা, অনেকের না মিস হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে কমেন্টে না একদম তোমরা যেভাবে সিরিয়ালি কমেন্ট করো, আমাদের কাছে সিরিয়ালি কমেন্টটা কিন্তু আসে না, একটু উলটপালট হয়। তো সেই জায়গা থেকে আমাদের মিসিং থাকতে পারে। ওকে, সো 5 নাম্বারের অ্যান্সার বলছো সরল, অনেকে জটিল বলেছো, অনেকে যৌগিক বলেছো। সো কনফিউশন যেহেতু ক্রিয়েট হয়েছে, আমরা অ্যান্সারটা দেখি। আমাদের অ্যান্সারটা হচ্ছে কিন্তু সরল, কারণ এখানে আমাদের কোনো ধরনের জটিলতা নেই। একটা মাত্র আমাদের কি বলতো উদ্দেশ্য আছে, একটা মাত্র বিধেয় আছে, সেই জায়গা থেকে আমরা এটাকে বলবো কি বাক্য, এটাকে হচ্ছে আমরা সরল বাক্য ধরে নেব। যতই করিবে দান তত যাবে বেড়ে, এটা কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, নাকি হচ্ছে কোনটি নয়? এটির অ্যান্সার আমরা সবাই পারবো। এটি হচ্ছে কি বলতো, এটি হচ্ছে জটিল বাক্য। কেন? কারণ হচ্ছে যতই এবং তত, এই দুইটি জিনিসে আছে। তো আমরা পরেরটাতে যদি চলে যাই, সেই বাক্যে সে বাক্যের বিধেয় একটি, এখানে সে হবে না, এখানে দুঃখিত, এখানে হবে যে বাক্যের বিধেয় একটি, তাকে কি বলা হয়ে থাকে? তাকে কি বলা হয় বন্ধুরা, আমাকে জানাও একটু কমেন্টে। তাকে বলা হয়ে থাকে হচ্ছে সরল বাক্য, অর্থাৎ একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকবে। আমরা এই সহজ প্রশ্নগুলো তোমাকে বলার আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি অ্যান্সারগুলো কি হবে। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু পরের বাপ সবুর করিতে চাহিলেন না।
এটা কোন ধরনের বাক্য, সরল, জটিল নাকি যৌগিক? এখানে দেখো, এখানে চিন্তা রাখতে হবে কি, এখানে বুঝতে হবে কি, এখানে কিন্তু আছে, কিন্তু থাকার কারণে এটা কি হবে বলতো, এটা হয়ে যাবে যৌগিক বাক্য। কারণ আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে অব্যয়সূচক বাক্যাংশগুলো যখন থাকবে তখন সেটা আমাদের জন্য কি হয়, সেটা আমাদের যৌগিক বাক্যে পরিণত হয়ে যায়। সো নিচের কোনটি যৌগিক বাক্য, এই প্রশ্নটি যদি করা হয়, মা ছিল না বলিয়া কেহ তাহার খোপা বাঁধিয়া নাই, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তাহার পরে বাবা চলিলা, এবং ঘরে কপটি পড়িল, আমি যে গান গাই তাহা যৌবনের গান। এখান থেকে যৌগিক বাক্য হচ্ছে সি নাম্বারটা, তাহার পরে বাবা চলিয়া এবং ঘরে কপটি পড়িল। আচ্ছা, এখানে বানানের কিছু ভুল আছে, আমি বানানগুলো ঠিক করে তোমাদেরকে স্লাইডগুলো দেওয়ার ব্যবস্থা করব। সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে, এটা আজকের ক্লাসে আমাদের জন্য শেষ স্লাইড বা শেষ এমসিকিউ। সো আমরা একটু দেখে নেই যে এটার উত্তরটা আমাদের সাথে কে কে দিচ্ছে, কতজন আছে, এবং এই উত্তরটা সঠিকভাবে তোমরা দিতে পারছো কিনা। সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে, এটি কোন ধরনের বাক্য, সরল, জটিল, যৌগিক নাকি খণ্ডবাক্য? আমাকে একটু তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা কিন্তু পরের আমাদের যে আজকের ক্লাসটা সেটা আমরা বুঝতে পারবো, এবং কে কতটা নিজেদের মধ্যে একটু মানে কেউ নিজেদের থেকে না লুকিয়ে না মিথ্যা কথা বলে কার কয়টা এই 10টার মধ্যে ঠিক হয়েছে সেটা একটু আমাদেরকে জানিয়ে দিও। এর মধ্যে 3-4টা যদি আমি বলে দিয়েছি, স্টিল তোমাদের যে কয়টা ঠিক হয়েছে সেটা আমাকে একটু জানিয়ে দিও যে ভাই আমাদের এতগুলা ঠিক হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ক্লাসটা থেকে আমরা কি কি বিষয় শিখতে পারলাম। সো আচ্ছা, সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে, সরল বাক্য বলেছে জুলি বাগিরা, তারপর হচ্ছে সায়েদা মাইশা মাজাবিন, নুজাত নোয়েরি পুষ্পিতা আমাদেরকে বলছো। আচ্ছা ঠিক আছে। সো তারপর হচ্ছে যে 10-এর এ বলছো অর্পা বড়ুয়া, সায়েদা মাইশা মাজাবিন বলছো 10-এর এ। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা সবার থেকে উত্তর পাচ্ছি। চারু সাইকি বলছো সরল, জুলে বাগিরা বলছো হচ্ছে এ, সুলতান মাহমুদ রতন বলছো ডি। আচ্ছা, খণ্ডবাক্য পেলাম, হাসান রাশিদ বলছো ডি। আচ্ছা, সো সুখবরটা জেনে আনন্দিত হয়েছে, দেখো এখানে একটা উদ্দেশ্য আছে, একটা বিধেয় আছে, সুতরাং এটা কিন্তু আমাদের কি বলতো একটা সরল বাক্য। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে বাক্যের ক্লাসটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে অন্যান্য যে নিয়ম রয়েছে বা অন্যান্য যে বিষয় রয়েছে তার থেকে অনেক অনেক বেশি সহজ। সেই কারণে তোমরা আজকে ক্লাসে প্রচুর পরিমাণ দুষ্টামি করছো, প্রচুর পরিমাণ আমি দেখছি সবগুলো কমেন্ট দেখার চেষ্টা করছি। তো কোনো সমস্যা নেই, তোমরা যদি বুঝে থাকো বাক্য নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেইটা আমাদের সাথে শেয়ার করবা। আর একটা বিষয় হচ্ছে আমি কালকে একটু কষ্ট করে নিজে হাতে লিখে তোমাদের জন্য একটা স্প্রেডশিট, তোমাদের জন্য একটা এইচডাব্লিউর মতো করে রাখবো, মানে একটা নোট একটা পেজে লিখে রাখবো। সো ওইটার অ্যান্সার গুলো আমাকে একটু প্লিজ তোমরা কষ্ট করে দিও, তাহলে তোমার বাক্য রূপান্তরের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু একদম ফুললি হয়ে যাবে। সো আশা করি ভালো মানে আজকের ক্লাসটা থেকে তোমরা মোটামুটি ভালো মতো শিখতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে যেটা বললাম সেটা কইরো, আর হচ্ছে বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করো যে বাক্যের রূপান্তরটা কিভাবে করতে হয়। বারবার বলতেছি বাক্যের রূপান্তর থেকে কিন্তু প্রশ্ন আসে। সো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর আজকে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আমরা একসাথে ক্লাস করছি। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ভয় না পেয়ে একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে সময় দিয়ে পড়ো, দেখবা সবগুলো বিষয় সহজভাবে তোমরা পারছো। ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।